এই সহজ বাট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই কারণে ইম্পর্টেন্ট, আপনারা যে প্রজেক্টটা করবেন অথবা আমাদের সোশ্যাল সফটওয়্যার প্রজেক্টের যে গোলটা, সেই গোলের স্টার্টিংটা আজকে থেকেই শুরু হবে। মানে আজকের ক্লাসটার কন্টেন্টই মেইনলি হচ্ছে আপনাকে আপনার সফটওয়্যার প্রজেক্টের স্টার্টিংটাকে আপনাকে স্টার্ট করাই দিবেন। সো আজকের ক্লাসটা যদি একটু কম বুঝেন অথবা না বুঝেন তাহলে একটু সমস্যা হইতে পারে। আর সবাই চেষ্টা করবেন একটু কিছু টার্ম বলবো সেগুলো একটু নোট ডাউন করে রাখার জন্য। ওকে, আমি অলরেডি গ্রুপ লিস্ট কিছু দিয়ে দিচ্ছি। আপনারা কি দুই সেকশনই পাইছেন গ্রুপ লিস্ট না প্রজেক্ট লিস্ট? জি স্যার। স্যার ওটার বাইরে করলেও হবে না? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি বাইরে করলেও হবে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য যে প্রজেক্টের টাইটেলটা এমন হয় আর ডেসক্রিপশন গুলো এরকম হইতে পারে, জাস্ট এই আইডিয়াটার জন্য হচ্ছে আপনাদেরকে শেয়ার করা হয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ওকে ওইটাতে পরে আসতেছি। আপনাদেরকে একটা কোশ্চেন করি, কোশ্চেন দিয়ে আমি সবসময় ক্লাসটা নতুন চ্যাপ্টার শুরু করতে আমার খুব ভালো লাগে। তো কোশ্চেনটা হচ্ছে যে আপনারা চলার পথে আপনারা কখনোই সেটাকে রিলেট করবেন না আজকের পড়ার সাথে, আজকে এটাকে রিলেট করবেন না আপনার লেখাপড়ার সাথে, সেটাকে রিলেট করবেন না। আপনারা আপনাদের পার্সোনাল লাইফে যে এমন কোনো কি সিচুয়েশনে আপনি পড়ছেন যে আমি একটা প্রবলেমে পড়লাম কিন্তু সেই প্রবলেমটার সলিউশন আমি খুঁজে পাইতেছি না, পার্সোনালি আমি খুঁজে পাইতেছি না। তো এই টাইপের সিচুয়েশনে কি আপনারা পড়ছেন কখনো? জি স্যার, অনেকবার স্যার পড়ছি স্যার, অনেক বেশি স্যার, অনেক বেশি স্যার। এটা শুধুমাত্র যে হচ্ছে একবার দুইবার পরে সে না, আমাদের প্রতিনিয়ত দেখা যায় যে প্রতিদিনই পার ডে 2-3 বার করে এই টাইপের প্রবলেমে পড়া লাগে। লাইক হচ্ছে যে আমি একটা প্রবলেমে পড়লাম, সেই প্রবলেমের সলিউশনটা আমি খুঁজে পাইতেছি না। তো একটা এক্সাম্পল যেটা শেয়ার করা যাবে, এই টাইপের যে কোনো একজন একটা এক্সাম্পল শেয়ার করেন, কারণ এই এক্সাম্পলটা হবে, সেই এক্সাম্পলটা যদি আমাদের কন্টেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে ফুল ক্লাস সেই এক্সাম্পলটা থ্রুতে আমরা ডিসকাস করব। সো দুই একজন একটু শেয়ার করেন যে আমি এই টাইপের একটা প্রবলেমে পড়ছিলাম, সো এই প্রবলেমটা আমি নিজে সলিউশন করতে পারতেছিলাম না, পারি নাই। স্যার আপনি যদি চান আমি একটু প্রবলেম শেয়ার করতে পারি। শিওর। প্রবলেমটা গতকালকে পড়ছি, ইভেন আজকে সারাদিন ট্রাই করতেছি, এখনো সলিউশন পাইনি। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে আমার একটা সিএমএস আছে, মুভি ডেটাবেজ আর কি, মুভি ওখানে আছে, মানে নেটফ্লিক্স এর মতো আর কি। আচ্ছা আচ্ছা। তো ওখানে আমি যেটা করছিলাম যে টিএমডিবি নামের একটা থার্ড পার্টি এপিআই প্রোভাইডার আছে, একটা আপনার মুভি ডেটাবেজ আর কি ওদের। সো ওরা একটা এপিআই প্রোভাইড করে। সো এপিআই থেকে হচ্ছে আমি হচ্ছে মুভির যে ট্রেইলার থাকে সেই ট্রেইলারটা ফেচ করতে পারছি না, মানে মুভির ট্রেইলার ফেচ করতে পারছি বাট টিভি সিরিজ যেগুলো সেগুলোর ট্রেইলার গুলো ফেচ করতে পারছি না। আমি ওদের ডকুমেন্টেশন এ টু জেড পড়ছি গতকালকে রাতে, বাট কোনো সলিউশন পাইনি। ওদের হচ্ছে ডিসকাশন যে ফর্ম আছে সেখানেও কমেন্ট করছি, সলিউশন পাচ্ছি না। ওরা জাস্ট আমাকে এটা জানাইছে যে এটা সামহাউ মানে ওদের টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। ইভেন স্টক আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাদের সাথে একদম 100% রিলেট করে, বাট আমরা আপনার প্রবলেমটাকে আমাদের এই টপিকস এর মধ্যে রাখবো। বাট আমরা চাইতেছি যে যেটা মানে আপনার কথাগুলো দেখা যায় যে অনেকের কাছেই মানে মিনিংফুল থাকবে না বা বুঝবে না যে আসলে প্রবলেমটা কোথায়। তো আমরা চাইতেছি রিয়েল লাইফ বেসড কোনো প্রবলেম, যে প্রবলেমটা মানে সবাই আমরা সচরাচর মানে আমাদের এডুকেশনের সাথেও না, প্রজেক্টের সাথেও না, আমরা চলতে গেলে আমাদের প্রাথমিক জীবনে যে আমরা যে লাইফ লিড করতেছি সেই লাইফ লিডিং এর মধ্যে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম ফেস করতেছি বা করছিলাম। এইটা কারো কি বা আমি কি কিছু কি হিন্টস দিব যে আপনাদের থেকে জানার জন্য? যেমন হিন্টসটা হচ্ছে কি যে এইটা একজন গত ক্লাসে যেটা একজন বলছিল যে সে যখন হচ্ছে আমাদের যখন প্যান্ডেমিক শুরু হয়েছে তখন সে অফলাইনে পরীক্ষাগুলোতে ভালো করতেছিল, পরীক্ষায় সে ভালো মার্কস পাচ্ছিল, মানে ফার্স্ট সেমিস্টারে সে ভালো মার্কস পাচ্ছিল, কিন্তু যখন অনলাইনে সে মুভ করছে তখন সে দেখলো যে না, তার সে আগের যে রেজাল্টটা ছিল সে ধরে রাখতে পারতেছে না। সো এটা একটা রিয়েল লাইফ প্রবলেম, তাই না? সো এই টাইপের রিয়েল লাইফ প্রবলেম কেউ কি ফেস করছেন কিনা? ওই স্পেসিফিক যে এটাই হলো তা না, বাট এই টাইপের কোনো প্রবলেম ফেস করছেন কিনা? যেমন হচ্ছে আরেকটাও কথা বলতে পারি যে আপনারা তো যেমন আপনারা যখন ইন্টার থেকে ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন তখন একটা প্রবলেম কিন্তু সবাই ফেস করে,
লাইক হচ্ছে যে আমি কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে আমার অনার্সটা কমপ্লিট করব এবং কোন ভার্সিটি থেকে অনার্সটা কমপ্লিট করব। এই প্রবলেমটা কি এমন কেউ আছেন যে প্রবলেমটা ফেস করি নাই বা এটা আমার কাছে প্রবলেম মনে হয় না, আমি প্রথম থেকেই ডিটারমাইন্ড ছিলাম, মানে প্রথম থেকেই ডিটারমাইন্ড ছিলাম সিইসি তে পড়বো এবং সিইসি তে এডমিশন নিছি এবং এই ইউনিভার্সিটিতে আমি আমার চিন্তা ছিল আমি এই ইউনিভার্সিটিতে আমি ইয়ে করবো, এডমিশন নিব, আমি সেটাতেই নিছি। এটা ছিল নাকি হচ্ছে একটু কোয়েরি করা লাগছে? কোরি তো অবশ্যই করতে হয়েছে স্যার। কিন্তু শেয়ার তো করতেছে না কেউ রিসফাত, আপনি ছাড়া তো সবাই মনে হইতেছে যে কথা শুনতেছে। স্যার আমি স্যার একটা শেয়ার করতে চাই স্যার। তো সেটা হলো স্যার আমি যখন এইচএসসি দিই স্যার, এসএসসি রেজাল্ট যাই মানে মোটামুটি ভালো ছিল, কিন্তু এইচএসসি রেজাল্টটা স্যার আমার খুব খারাপ হয়। তো এটার আগে আমি স্যার যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং এ ভর্তি হই। তো দেখা গেছে ভর্তি হওয়া সহ তো থাকার জন্য ঢাকায় তো অনেকটা মানে টাকা খরচ হয়ে গেছে। তো মানে তার জন্য দেখা গেছে মানে ভার্সিটি পাবলিক ভার্সিটি গুলিতে আমার মানে কনফিডেন্স ছিল না যে আমি চান্স পাবো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি আর মানে পাবলিক ভার্সিটি গুলিতে এক্সাম দেওয়ার জন্য মানে প্রিপারেশন সম্পূর্ণ ছেড়ে দিয়েছি, কারণ মানে মেন্টালি একটা মানে প্রিপেয়ার ছিলাম না। তো আর দেখা গেছে রেজাল্টও খারাপ, হয়তো আমি চান্স পাবো না। তো ওই যে দেখা গেছে টাকা পয়সা অনেকগুলি খরচ করে ফেলছি। তো সেই যে বললাম যে তো আমি আর না ঘুরে টাকা পয়সা খরচ না করে একবার কোন একটা মানে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যায় আগে আগে। তো দেখা গেছে আমার সেমিস্টারও গ্যাপ করবে না, তো আমি আসলে মানে ইয়ারও লস যাবে না, আমার সব দিক থেকে ভালো হবে। তো আচ্ছা, সেই এই যে সময় ফাইন্ডিংসটা আপনার যে ফাইন্ডিংসটা সেটাকে আপনি নিজে নিজে মানে করছিলেন? এই যে দেখেন এখানে একটা প্রবলেম, মানে আমি বলি আমরা কিভাবে এই প্রবলেমটাকে সর্ট আউট করতে পারি, রিয়েল প্রবলেমটাকে। সেটা হচ্ছে সুকান্ত যেটা বলতেছিল যে তার প্রবলেমটা ওই সময়টাতে এইচএসসির পরে যেটা হয়েছিল যে সামহাও লেখাপড়াটাতে একটু ওইরকম আশানুরূপ রেজাল্ট আসে নাই। দ্যাটস ওয়াই হচ্ছে সে কনফিডেন্ট ছিল না যে আমার এখন কোথায় মানে পাবলিকে আমি যেহেতু হচ্ছে আমি কোথাও সিকিউর করতে পারবো না হয়তো তো বা সময়ও হচ্ছে না আমার, বা ওইরকম সময় বা সবকিছুই নাই, কোনো কিছুই নাই। তো সেই জায়গা থেকে আমার করণীয়টা কি, এটা হচ্ছে আমার প্রবলেমটা, তাই না সুকান্ত? জি স্যার, জি স্যার। এখন তো আমি সেই সময় স্যার জি স্যার সেই সময় আমি ডিসিশন নিলাম যে তো এরকম ভাবে ডিসিশনটা পরে আসতেছি আমরা স্টেপ বাই স্টেপ। স্যার আরো আছে স্যার মানে আছে মানে সামনে। তো আমি স্যার ডিসিশনটা আসলাম, তো আমি তাহলে পাবলিক ভার্সিটি কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। তো স্যার এখন আর কি আসল সমস্যাটা পড়তে হলো সেটা হলো মানে কোন সাবজেক্টে ভর্তি হবো, যেহেতু আমি ডিসিশনটা নেওয়ার জন্য আসলে খুব কম একটা সময় পাইতেছি। তো আমি মানে ডিসিশনটা নিয়েছি হলো 1 উইক আগে, যখন নাকি ডেফিনেটলি অ্যাডমিশনটা শুরু হয়েছে ফল সেমিস্টারে। তো তার 1 উইক আগে আমি এই ডিসিশনটা নিলাম। তো তখন আমি মানে এই প্রবলেমটা ফেস করলাম যে আসলে কোন সাবজেক্টে ভর্তি হবো বা কোন সাবজেক্টে ভর্তি হলে ফিউচারটা ভালো হবে বা আমি নতুন ভাবে আমরা প্রবলেমটা কিন্তু পাইছি, সবাই একটু খেয়াল করেন, আমরা কিন্তু প্রবলেমটা পাইছি যে কোন সাবজেক্টে আমাদের লেখাপড়া করলে ভালো হবে, এটা একটা প্রবলেম, তাই না? জি স্যার। তো সুকান্ত আপনি প্রবলেমটাকে সলিউশন করলেন কিভাবে? তো স্যার তখন সলিউশন করলাম হলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি ভার্সিটি অ্যাডমিশন গুলির ব্যাপারে, মানে আমরা যখন নাকি ব্যাপারগুলি মানে নোটিসও করি নাই, ও তার আগে থেকে মানে এইসব ব্যাপারগুলো তো অনেক সিরিয়াস। তারপর আমি কি ওর কাছে জিজ্ঞেস করলাম, দেন আমি কিছু কনসাল্ট করলেন তার সাথে, তাই না? জি স্যার। এই যে দেখেন আমাদের কিন্তু এই দুইটা লাইন যে আমার প্রবলেমটা এবং সে কি করলো, এই দুইটা লাইন যদি আপনি বুঝেন তাহলে আপনাদের আজকের চ্যাপ্টার কমপ্লিট। যদি বিশেষ না হয় আমরা যখন চ্যাপ্টার গুলা মানে ওই স্লাইড গুলা যখন নিচের দিকে স্ক্রল করে আমরা যখন পড়াবো তখন দেখবেন যে এই দুইটা কথার মধ্যেই কিন্তু আমাদের পুরো কনসেপ্টটা লুকায় আছে। পুরো কনসেপ্টটা লুকায় আছে এই সুকান্ত লাস্ট দুইটা সেন্টেন্স। প্রথমটা কি, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমার হচ্ছে আমি এখন সিইসি তে গ্রাজুয়েশন করতে চাইতেছি, তো সরি আমি এখন ইউনিভার্সিটি এডমিশন নিতে চাচ্ছি, কোন সাবজেক্টে হচ্ছে আমি এডমিশনটা নিব, এটা ছিল প্রবলেমটা। সো সেই প্রবলেমটার সলিউশনটা কিভাবে খুঁজতেছে, সেই প্রবলেমের সলিউশনটা খুঁজতেছে যে আমার এখন সে চিন্তা করছে যে এটার জন্য আমাকে কিছু এক্সপার্ট ধরা লাগবে যে এটার সম্পর্কে ভালো নলেজ রাখে, যে অলরেডি জানে যে আমি মানে কোন সাবজেক্টের ডিমান্ড মার্কেট ভ্যালু কেমন বা কোন সাবজেক্টে পড়লে আমার ভালো হবে। দেখবেন সে একজন এক্সপার্ট এই প্রবলেমটার জন্য। সে ওই এক্সপার্টকে ধরছে, ধরার পর সেই সলিউশনটাকে পাইছে, সেই সলিউশন অনুযায়ী হচ্ছে আপনার এডমিশন নিল। এই প্রবলেমটা বা এই সিনারিওটা বা গল্পটা কি সবার বুঝে গেছে বা মানে মিনিংফুল বা সবাই ইয়ে করতে পারেন? জি স্যার। রিসফাতের প্রবলেমটাও কিন্তু এটার সাথে আমরা আমরা যখন স্লাইডটা শেষ করার পর রিসফাতের প্রবলেমটাকে আমরা এটা দ্বারা হচ্ছে ইয়ে করব, সলিউশন করব বা এটা দ্বারা হচ্ছে আমরা সিনারিওটাকে এক্সপ্লেইন করব। তো এই যে এখানে দেখেন কি ঘটতেছে, এখানে ঘটতেছে যে আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি
আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি অথবা আমাদের সামনে যখন কোনো একটা প্রবলেম আসতেছে, সেই প্রবলেমের সলিউশনের জন্য, খেয়াল করেন, সেই প্রবলেমের সলিউশনের জন্য অনেকগুলো মেথড থাকতে পারে। লাইক হচ্ছে অনেকগুলো মেথড কি, অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড কি, যে মেথডটা হইতেছে যে সে চিন্তা করছে যে এখানে আমার একজন এক্সপার্ট বা যার নলেজ আছে এই সম্পর্কে, তাকে যদি আমি ধরতে পারি, তার সাথে যদি আমি কনসাল্ট করতে পারি, তাহলেই কেবল আমি তার থেকে একটা ভালো সাজেশন পাইতে পারবো। এই যে যার কাছ থেকে সে সাজেশনটা নিচ্ছে, সে হচ্ছে এক্সপার্ট এই প্রবলেমের জন্য। এই যে আমি এক্সপার্ট থেকে কিছু মানে কোন একটা প্রবলেমের সলিউশন দিচ্ছি, এইটা তো আমরা সচরাচর রিয়েল লাইফে করেই থাকি, তাই না? তো এই কাজটাকে, এই প্রসেসটাকে, এই টেকনিকটাকে, এই মেথডটাকে আমার বইয়ের ভাষায় বলা হয় ডেলফি টেকনিক, ডেলফি মেথড। সবাই কি বুঝতে পারছেন? স্যার আবার বলা জি যাবে? স্যার। হ্যাঁ, আমি আবার বলতেছি, এবার স্যার, আমি কাইন্ডলি স্ক্রিনটা আবার শেয়ার বলেন, স্যার। দিচ্ছি। হ্যাঁ, আবার বলতেছি এবং এবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তাহলে আপনাদের স্টোরিটা বুঝতে সহজ হবে আরো। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। না স্যার এখনো হয়নি। শেয়ার হচ্ছে স্যার এখন? জি স্যার। জি স্যার। ওকে, আগে হচ্ছে আপনারা মনে মনে 3 বার থেকে 5 বার এই নতুন টার্মটা একটু ইয়ে করেন, আওরান, সেটা হচ্ছে ডেলফি, ডেলফি, ডেলফি। তাহলে ডেলফি মেথড অথবা ডেলফি টেকনিক, অথবা এটাকে আরেকটা নামও বলা হয়, সেটাকে বলা হয় ডেলফি ফরকাস্টিং। কি বলা হয়? ডেলফি ফরকাস্টিং। যাই হোক না কেন, সেটা টেকনিকই বলি, মেথডই বলি, ফরকাস্টিং এ বলি, যাই বলি না কেন, বাট টার্মটা হচ্ছে ডেলফি। তো ডেলফি বলতে আমরা আসলে কোন সিনারিওটা বুঝাইতেছিলাম, যে আমরা কোন একটা প্রবলেম পড়ছি, সেই প্রবলেমের সলিউশনের জন্য আমরা কনসাল্ট করতেছি এক্সপার্টের, তাই না? এক্সপার্টের সাথে, এক্সপার্ট যারা থাকে তাদের সাথে কনসাল্ট করতেছি। এই যে বিষয়টা বা এই প্রবলেম সলিউশনের যে মেথডটা বা যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাকেই বলা হয় ডেলফি মেথড, ডেলফি টেকনিক অথবা ডেলফি ফরকাস্টিং। সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এতটুকু বুঝলেও দেখবেন যে মোটামুটি হচ্ছে আপনাদের এতটুকু যদি এই সিনারিওটা, সুকান্ত পলের অথবা হচ্ছে রিসফাতের যে সিনারিওটা আছে, সেই প্রবলেমটা এবং হচ্ছে সেই সলিউশনের অ্যাপ্রোচটা এতটুকু যদি ভিজুয়ালাইজ করে মাথার মধ্যে একটা সিনেমা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে এই বই এইগুলাকে লেখাপড়া মনে হবে না, এগুলা কেবলমাত্র হচ্ছে কালো সাদার কতগুলা কম্বিনেশন মনে হবে না, মনে হবে যে না, এগুলো আমাদের রিয়েল লাইফের সাথে রিলেট করে। ওকে, তো ডেলফি টেকনিকটা আমরা আমাদের ভাষায় যেটা বলতেছিলাম বা বুঝাইতেছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোন একটা প্রবলেমের সলিউশন যখন কোন এক্সপার্ট থেকে, কোন একটা প্রবলেমের সলিউশন যখন কোন একটা এক্সপার্ট থেকে আমরা নিচ্ছি, সেই অ্যাপ্রোচটাকে, সেই মেথডটাকে বলা হয় ডেলফি টেকনিক। সেটা আমাদের নিজেদের ভাষায়, আপনাদের নিজেদের ভাষায় লিখলেও হবে, কোনো সমস্যা নাই, বাট একটু কঠিন করে, মানে বইয়ের ভাষা তো সহজবোধ্য হয় না, এটার মধ্যে সহজ জিনিসটাকে খুব কমপ্লেক্স করে ঘুরে পেঁচায় বলে। সো আমাদের কথাগুলোই দেখেন তারা কিভাবে ঘুরে পেঁচায় বলতেছে। দেখেন, ডেলফি মেথড ইজ স্ট্রাকচার্ড কমিউনিকেশন টেকনিক। এটা স্ট্রাকচার্ড, মানে প্রথম কোশ্চেন আসবে যে এটাকে স্ট্রাকচার্ড কেন বলা হইতেছে, সেই কমিউনিকেশনটাকে কেন বলা, এটাকে কেন কমিউনিকেশন টেকনিক বলা হচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে সেটা কমিউনিকেশন টেকনিক বলা হচ্ছে এই কারণে, কারণ এই প্রবলেমের সলিউশনের জন্য আমি যে অ্যাপ্রোচটার উপর অবলম্বন করতেছি, সেই অ্যাপ্রোচের মধ্যে আমার এক্সপার্ট, আমার একটা প্যানেল থাকবে বা একটা এক্সপার্ট পারসন থাকবে, তার সাথে আমি কমিউনিকেশন করবো, তাই না? তো সেই কমিউনিকেশনটা স্ট্রাকচার মানে কি, এটা একটা রুলস রেগুলেশন বা একটা সিস্টেমেটিক সিস্টেম আপনার থাকবে সেই কমিউনিকেশনে। তো এই ডেলফি টেকনিকটা বলে কি, তুমি কমিউনিকেশন করবা ঠিক আছে, বাট সেটাতে একটা স্ট্রাকচার মেনটেন করা, বাট স্ট্রাকচারটা কি সেটা একটু পরে বলতেছি।
স্ট্রাকচারটা কি, যেমন হচ্ছে কি যে আমরা এটা 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 এমন ভাবে করতে পারি যে আমরা একটা প্রবলেম আমার সামনে আসলো, সেই প্রবলেমের সলিউশনের জন্য ফার্স্ট হচ্ছে আমি তার সাথে আমি এক্সপার্টের সাথে কথা বললাম, এক্সপার্টের সাথে কথা বলার পর তারপর করলাম কি সে মানে আমি আবার সেটার ফাইন্ডিংস বা এটাকে কি বলে সর্ট অ্যানালাইসিস, যেটাকে বলে আপনি সর্ট অ্যানালাইসিস বলেন, অথবা হচ্ছে সেটা বা আপনি নর্মাল ভাষায় বলতে পারেন আপনি অ্যানালাইসিস করলেন, আপনি যে সার্ভে করলেন সেই সার্ভেটাকে অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করে যে ফাইন্ডিংসটা পাইলেন সেই ফাইন্ডিংস এর উপর বেস করে আপনি তার স্যাটিসফাইড না, আপনার স্যাটিসফ্যাকশন আসে নাই, তো আপনি আবার কি করলেন, আবার এই প্রবলেমগুলো আপনার যে কোয়েরিগুলো আবার নতুন করে তৈরি হয়েছে সেই কোয়েরিগুলো আবার হচ্ছে এক্সপার্টের সাথে আবার শেয়ার করলেন বা আবার কনসাল্ট হলেন তার সাথে, দেন আবার সেটা থেকে আবার নতুন করে যে ফাইন্ডিংস গুলো আসলো সেটার অ্যানালাইসিসের উপর বেস করে আবার কিছু আপনি ফাইন্ডিংস পাইলেন, এবং সেটা এই যে একটা মানে অ্যাপ্রোচ, এটা একটা স্ট্রাকচার্ড একটা অ্যাপ্রোচ না, একটা মানে শৃঙ্খল একটা অ্যাপ্রোচ না, বা একটা সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ না। জি স্যার। সো এই জন্যই সেটাকে স্ট্রাকচার বলা হয়। আনস্ট্রাকচার কোনটা হইতো? আনস্ট্রাকচার মানে কোনো প্ল্যান নাই, আমার কোনো প্ল্যান নাই, আমি হচ্ছে যে প্রবলেমে পড়তেছি, সলিউশন চাচ্ছি, আবার কাজ করতেছি, আমার মানে এই টাইপের মানে কোনো উইদাউট কোনো প্ল্যান, উইদাউট কোনো রুলস বা রেগুলেশনস ছাড়া যদি আমি অ্যাপ্রোচটা চালাইতাম তাহলে সেটা আনস্ট্রাকচার হইতো। তো এইখানে এই ডেলফি টেকনিকের ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি আমার এইটা মানে ডেলফিটা হচ্ছে একটা কমিউনিকেশন টেকনিক, সেটা স্ট্রাকচার যেটা ডেভেলপ হয়েছে একটা সিস্টেমেটিক এবং ইন্টারেক্টিভ ফরকাস্টিং। ইন্টারেক্টিভ কেন বলা হয়? কারণ আমরা তো জানি মানে আমাদের ক্লাসটাকে কখন ইন্টারেক্টিভ বলি বলেন তো? আপনার সাথে আমার ক্লাসটাকে কখন ইন্টারেক্টিভ বলতেছি? যখন আপনার কথা আমরা শুনতেছি অথবা আমাদের মানে কথা রেসপন্স আসতেছে, আমরা হ্যাঁ রাইট। রেসপন্স করছি। আপনারা যখন রেসপন্স করবেন তখনই ক্লাসটা ইন্টারেক্টিভ হবে, উইদাউট আপনার ইউর রেসপন্স আমাদের ক্লাসটা কিন্তু কখনোই কি হবে না, ইন্টারেক্টিভ হবে না। লাইক আমি একাই স্লাইড থেকে আমরা তো এটা করতে পারতাম তাই না, যে স্লাইডের মধ্যে লেখা আছে আমি জাস্ট হচ্ছে রিডিং করে বা আমার দিক থেকে বইলা শুধু শেষ করে দিয়ে যেতে পারতাম না, তাই না? কিন্তু সেটা থেকেও কিন্তু যদি আমি এই ক্লাসটাকে ইন্টারেক্টিভ বা আমরা যদি ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে চাই তাহলে কি করা লাগবে, আপনাদের সাথে একটা আমার লাগবে, ব্রিজ লাগবে বা আমাদের একটা কমিউনিকেশন লাগবে, যেটা দিয়ে আপনারা যেটা বুঝতেছেন না সেটা কোশ্চেন থ্রু করবেন, আমি আবার সেই কোশ্চেনটাকে অ্যারাইজ করব। ওকে, তো এখানে তাহলে আমার এই ডেলফি টেকনিকের ক্ষেত্রে কয়টা জিনিস মনে রাখা লাগছে, মানে আমরা তখন যে কথাগুলো বললাম সেগুলোর ইংলিশ বা কতগুলো দুর্বোধ্য ওয়ার্ড দিয়ে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে না ডেলফি টেকনিকের, বা আমাদের সিনিয়রের সাথে কি এটাকে রিলেট করা যায় ডেলফি টেকনিকটা? আমরা যে অ্যাপ্রোচটা চালাচ্ছিলাম যে কমিউনিকেশনটা করব সিস্টেমেটিকলি ইন্টারেক্টিভ, যাদের সাথে আমরা রিলাই করব, কাদের উপর রিলাই করব হচ্ছে আমরা একটা এক্সপার্ট প্যানেলের উপর। সো এই অ্যাপ্রোচটাকেই বলা হয়, এই টেকনিকটাকে বলা হয় ডেলফি টেকনিক। ডেলফি টেকনিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু বুঝলে কিন্তু বাকিগুলো খুব বেশি একটা কঠিন হবে না। স্যার ফোরকাস্টিং বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে ফোরকাস্টিং বলতে কি মানে আমরা যখন আচ্ছা এই ফোরকাস্টিং এর বিষয়টা বলার আগে আমি হচ্ছে ইয়ার কথাটা বলি, আমাদের প্রজেক্টের সাথে বিষয়টা বলি। তো প্রজেক্টের সাথে বিষয়টা হয় কি যে আমরা ধরেন অনেকগুলা প্রজেক্ট টাইটেল দিলাম তাই না, তো আপনাদের ফার্স্ট কাজটা কি হবে? আপনাদের ফার্স্ট কাজটা হবে সেটার আমাদের একটা প্রজেক্ট দাঁড় করানোর প্রথম কাজটা কি বলেন তো? মানে একটা প্রজেক্টে কাজ শুরু করার প্রথম কাজটা কি থাকে? প্রবলেম বের করা। এটাকে কি বলা হয়? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে না? এটাকে স্যার বলা হয় না রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস শব্দটার সাথে পরিচিত আছেন আপনারা? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো রিকোয়ারমেন্ট মানে আমাদের যে কোনো মানে ধরেন আপনাদেরকে আজকে আমি প্রজেক্ট টাইটেলগুলো বা প্রজেক্ট লিস্টটা দিয়ে দিলাম, হ্যাঁ, বা আপনারা যদি নিজেদের কোনো যদি থাকে প্রজেক্ট আইডিয়া থাকে, আমি কেউ যদি এখান থেকে লিস্টটা না করে তারপর আমি খুশি হবো যে হ্যাঁ জাস্ট এখানে আইডিয়া নেওয়ার জন্য আর কি, যে কি টাইপের প্রজেক্ট হইতে পারে, অন্য কোনো কিছুই না। ধরেন আপনারা একটা প্রজেক্টের আইডিয়া এখন নিলেন যে আমরা এই প্রজেক্টটা করতে চাইতেছি, তাহলে আপনার ফার্স্ট কাজটা কি হবে? অ্যানালাইসিস করা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। এটা হচ্ছে আমাদের যে কোনো কাজের ফার্স্ট অ্যানালাইসিস, এই যে রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করা। তো ওই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য আমাদের স্টেপ গুলো কি হয়? আপনারা কি সেট করছেন সফটওয়্যার আর্কিটেকচার এন্ড ডিজাইন? না স্যার। না স্যার করিনি। আচ্ছা তাহলে সামনে একটা কোর্স পাবেন সেট, তো ওইটার মধ্যে এই জিনিসগুলো আরো ইন ডিটেইলসে বলা আছে, বাট তারপর আমি হচ্ছে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য আমাদের কি করতে হয়? ধরেন হচ্ছে আপনার যদি বিষয়টা এমন হয় যে আমি একটা ইয়ের জন্য গার্মেন্টস ফ্যাক্টরির জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করব, তাহলে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কি হবে? আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা হবে যে সেই
ফিল্ডে অর্থাৎ গার্মেন্টসে যাবেন, কোন ফিল্ডে যাবেন, যাওয়ার পর তারা এই কাজটা কিভাবে এখন ম্যানুয়ালি করতেছে সেগুলোর উপর মানে সেগুলো একটু নোট, সেটা আপনার প্যারাগ্রাফ আকারে হোক অথবা পয়েন্ট আকারে হোক, যেভাবে হোক সেগুলো নোট ডাউন করবেন, তাই না? দ্যাট মিনস এই যে আমি নোট ডাউন করতেছি যে আমার কাজে কি কি লাগবে না লাগবে, সেটাকেই বলা হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের যে রেজাল্টটা, সেগুলো কি? রেজাল্টটা হচ্ছে আমার ওই প্রজেক্টের ফিচার্স গুলা, তাই না? জি স্যার। যখন আমি ফিচার্স গুলা পাওয়া যায়, এই যে ফিচার গুলা পাওয়ার পর আমি ধরেন আমি কাজ করতে বসলাম, এখন ওই প্রবলেম আমি যে ফিচার গুলা পাইলাম, এখন ওই ফিচার গুলা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটা যদি আমরা প্রজেক্ট শুরু করার আগেই যদি আমাদের ডেভেলপার্স যে টিমটা থাকে তাদের যদি নলেজে থাকে যে আমার এইগুলো ফিচার আছে এবং এই ফিচারটাকে আমরা এইভাবে ইমপ্লিমেন্ট করব, এই ফিচারটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করব, এই ফিচারটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করব, তাহলে ইন ফিউচার যখন কাজ করতে গিয়ে মানে তাকে টাইমটাকে আরো হয়ে আসলো না, অপটিমাইজড হয়ে আসলো না, সে প্রজেক্টের মাঝখানে তাকে ভাবা লাগতেছে না যে এই মেথডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে অথবা এই ফিচারটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, তাই না? এই যে সে আগে থেকেই যে সেটাকে কি করতেছে, প্রেডিক্ট করতেছে অথবা হচ্ছে ডিসিশন নিচ্ছে, এটাকে বলা হয় ফরকাস্টিং। বুঝতে পারছেন? জি স্যার। মানে পূর্বাভাস, ফরকাস্টিং এর আপনি যদি ওয়ার্ড করতে আনসার, তাহলে পূর্বাভাস মানে আপনি পূর্বে থেকেই আপনার কি করণীয় সেটা মানে হচ্ছে কি ফরকাস্টিং। ওই যে আমাদের ওয়েদারের ক্ষেত্রে এই ওয়ার্ডটা খুব বেশি ইউজ হয়, তাই না? যে আজকে বিকেলে বৃষ্টি হইতে পারে, তো ওই যে সে পূর্ব থেকে যেটা প্রেডিক্ট করতেছে বা কিভাবে কি করবে কি হবে সেটা সম্পর্কে আলোচনা করতেছে, সেটাকে ফরকাস্টিং বলা হয়। যেহেতু আমাদের ডেলফি টেকনিকটা কি করতেছে, তার ইমপ্লিমেন্টেশন করার আগেই তার ইমপ্লিমেন্টেশন গুলো কি হবে, ওয়েটা কি হবে, সেই সবকিছু নিয়ে সে আলোচনা করতেছে, সেজন্য এটাকে আরেকটা নাম বলা হয় ডেলফি ফরকাস্টিং। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ডেলফি টেকনিকটা কারো বুঝে উঠতে পারেন না এখনো পর্যন্ত, এমন কেউ আছেন যে ডেলফি টেকনিকটা কি বা ডেলফি মেথডটা কি এখনো বুঝতে পারতেছি না? যদি কেউ একজন বুঝতে না পারেন, তার জন্য কিন্তু ভালো হয় তাকে বোঝানো। কেন? সে যদি বলে আমি আপনার সাথে ইন্টারেক্ট করলে আপনি 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 হচ্ছে ইজিলি আপনার যে কোথায় গ্যাপটা আছে সেটা ধরতে পারবেন। কারো কি মানে ডেলফি টেকনিকটা বুঝতেছেন এমন কেউ আছে? ওকে, যেহেতু সাইলেন্স বুঝে নিলাম স্যার, সবাই। হ্যাঁ, আমি প্রথম থেকে ছিলাম না তো এই জন্য আমার আচ্ছা আবুল হাসনাত, যে আমি আবার আরেকবার বলি যে আমরা যে কোনো একটা প্রবলেম নিয়ে যখন প্রবলেমে পড়ি, রিয়েল লাইফের ক্ষেত্রে যদি চিন্তা করি, যদি কোনো একটা প্রবলেমে পড়ি, আর যদি প্রজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, যখন কোনো একটা প্রজেক্ট আইডিয়া নিয়ে আমরা কাজ শুরু করি, তখন ফার্স্টলি মানে আমরা আসলে কি করবো, আমাদের যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলো আছে, সে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো আছে অথবা ফিচার গুলো আছে, সেই ফিচার গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবো, বা আমাদের এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলো কি হইতে পারবে, ফিচার গুলো কি হইতে পারে, এই ডিসকাশনটার জন্য, এই ফাইন্ডিংসটার জন্য আমরা একটা বোর্ডের উপর ডিপেন্ড করি, একটা বোর্ডের উপর কি করে রিলাই করি। সেই বোর্ডটাকে আমরা বলতেছি যে এক্সপার্ট বোর্ড, যারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে সম্পর্কে নলেজ রাখেন। এই যে যার সাথে মানে যারা অলরেডি এই বিষয়ে এই টপিকসে নলেজ রাখেন, তাদের সাথে যে আমরা একটা ডিসকাশনের মাধ্যমে আমরা আমাদের সলিউশনটাকে খুঁজে বের করতেছি, এই অ্যাপ্রোচটাকে, এই টেকনিকটাকে, এই মেথডটাকে বলা হয় ডেলফি টেকনিক। জি স্যার, বুঝছি। ঠিক আছে, এটাকে আর ঘুরে পেঁচাই না। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর ঘুরে পেঁচান, আমরা হচ্ছে সামনের দিকে আগাই। আমাদের আজ আপনারা অলরেডি মোস্ট প্রবাবলি টিম করে ফেলছেন, গ্রুপ করে ফেলছেন, তাই না? এমন জি কেউ কি স্যার। আছেন যে গ্রুপটা করা হয়নি? ওকে, আমি আপনাদের একটা লিংক শেয়ার করতেছি, সেই লিংকটাতে আপনারা সবাই ঢুকেন, দেন আমি হচ্ছে বাকি কথা বলতেছি। আজকে থেকে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে। আজকে থেকে কাজ শুরু হবে এবং আপনারা এটা ধরে নিতে পারেন, যেহেতু আমাদের মিড টার্ম ফাইনাল সফটওয়্যার প্রজেক্ট হচ্ছে না, ধরে নিতে পারেন এটাই মিড টার্মের একটা পার্ট, একটা ছোট একটা কোশ্চেনের আনসার। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই বিষয়গুলোতে গাফিলতি করেন, তাহলে কিন্তু সফটওয়্যার প্রজেক্টের নাম্বারগুলো আপনারা দেখবেন যে অনেক কম চলে আসছে। কারণ আপনাদের ধরেন এক জায়গায় পয়সা পরীক্ষা দিতে গেলে সেখানে অনেক কিছু ইয়া থাকে, কিন্তু এখানে যেহেতু ছোট ছোট পার্টে আমাদের নাম্বারগুলো ডিভাইড করা, তো নাম্বার তোলাটা আপনার মানে আপনার কন্ট্রিবিউশন লাগবে, আপনার কন্ট্রিবিউশন ছাড়া আপনি নাম্বারটা তুলতে পারবেন না। ওকে, আপনারা এসআরএস সম্পর্কে কি কেউ কখনো শুনছেন, বা এসআরএস টার্মটা সম্পর্কে কেউ কখনো কারো ধারণা আছে? এসআরএসটা কি? এসআরএস না স্যার। না স্যার। রিসপাত এসআরএস
স্যার এটা কাইন্ড অফ সফটওয়্যার রিকোয়ারমেন্ট টাইপের এরকম কিছু। হ্যাঁ আচ্ছা স্যার এটা হ্যাঁ, okay. সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন, রাইট, প্রজেক্ট স্পেসিফিকেশন, মানে এটাকে আরেকটা নাম বলা হয় প্রজেক্ট স্পেসিফিকেশন। আমি আপনাদেরকে একটা প্রজেক্ট, আমার কাছে একটা প্রজেক্ট স্পেসিফিকেশনের একটা হার্ড কপি আছে। তো আমি আমি আজকে চেষ্টা করব যে আপনাদেরকে ওই হার্ড কপির ছবিটা তুলে দেওয়ার জন্য, তাহলে হয় আপনারা মানে একটা স্পেসিফিকেশন কেমন হয় একটা প্রজেক্টের, তাহলে সেটা ফুললি বুঝতে পারবেন। আচ্ছা, ইন্টারফেস কি? ইন্টারফেস বলতে কি বোঝায়? আমরা যখন বলি যে আমরা তো ইন্টারফেস শব্দটার সাথে মানে ওপি থেকে না, ওপির বিষয়টা পরে আসছে, মানে বাট স্যার নরমালি বহির্রূপ যেটা আছে, স্যার বহির্রূপ মানে কোন একটা এরকম সফটওয়্যার টাইপের কিছু। কেমন হবে, দেখতে সেটার কিরকম একটা হবে এরকম হবে, এটার একটা চিত্র। Exactly, বাহ্যিক মানে- দৃশ্য যেটাকে বলা হয় স্যার। বাহ্যিক দৃশ্য লাইক হচ্ছে কি যে আমি যদি বলি গুগল মিটের ইন্টারফেসটা কেমন, আপনি কি বলবেন, আনসার কি দিবেন? গুগল মিটে এখন যেটা দেখতেছেন আমার স্ক্রিন যেটা আছে, আপনি একটু এক্সপ্লেইন করেন যে গুগল মিটের আপনার ইয়েটা কেমন, ইন্টারফেসটা কেমন। জি স্যার, আমরা চাইলে এটাতে ভিডিও অন করতে পারতেছি। না, স্যার, এটা আপনি এক্সপ্লেইন করতে পারেন এটা যে আমার এই গুগল মিটের ইন্টারফেসটার মধ্যে বাঁ পাশে একটা বাটন আছে, তারপর হচ্ছে একটা আপনার সার্চ বক্স আছে, দেন ডান পাশে বাঁ পাশে আরেকটা হচ্ছে কার্ডের মতো আছে, যেখানে আপনার স্টপ মানে রেকর্ডিং এর জন্য একটা প্যানেল বা ইয়ে আছে। আর জি স্যার, কোনটা কোথায় থাকবে এটা স্যার সিলেক্ট করে দেওয়া বা ওটা আমার লুকটা কেমন হবে, কে যেন একজন বলতেছিলেন যে আমার হচ্ছে সফটওয়্যারের যে লুকটা মানে প্রত্যেকটা পেজের লুকটা কেমন হবে, সেই এটাকে বলা হয় ইন্টারফেস। লাইক হচ্ছে আপনাকে বলা হইলো যে আপনাকে মানে মাঝে মাঝে শুনবেন যে এটিএম বুথে যখন যাচ্ছেন তখন তার একটা ইন্টারফেস দেখতেছেন না, মানে যেটা দেখতেছেন, যেটা আমি দেখতেছি, যেটা আমার সামনে ভিজিবল, সেটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এটিএম বুথের ইন্টারফেসটা কেমন? এটিএম বুথে যে আমাদের স্ক্রিনের মধ্যে যেটা আসতেছে, যে কিছু অনেকগুলো অপশন আছে, সেই অপশনে ক্লিক করতেছি, এই যে দেখতে কেমন, সেটাকে বলা হয় ইন্টারফেস। মানে এটা 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 আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগবে, দেখবেন যে ইন্টারফেস টার্মটা অনেক বেশি শুনবেন। তো যদি প্রজেক্টের ক্ষেত্রে যদি ইন্টারফেস বিষয়টা হয়, তাহলে সেটা হয় কি যে ইন্টারফেস বলতে বোঝায় যে এটা হচ্ছে আমার একটা ইন্টারফেস, এই সফটওয়্যার রিকমেন্ড, এটা এই ওয়েবসাইটের এটা হচ্ছে তার ইন্টারফেস, তাই না? সে যখন আরেকটা পেজে ঢুকতেছে, সেটা নতুন আরেকটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে ইন্টারফেস। আর ওপির ভাষায় ইন্টারফেসটা কি? যে ক্লাসটার মধ্যে ওপির ভাষা যে ক্লাসটার মধ্যে কোনো মানে সব যতগুলো মেথড থাকবে, সবগুলো মেথড থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি? ওকে স্যার, এগুলা কিন্তু আপনাদের এগুলা এই সম্পর্কে নলেজ নিয়ে কিন্তু ভার্সিটি থেকে বের হওয়া লাগবে। এগুলা ছাড়া বের হলে কিন্তু খুবই প্রবলেমে পড়বেন, চরম মাত্রায় প্রবলেমে পড়বেন। ধরেন হচ্ছে আপনি ধরেন অনেক প্রজেক্ট করতে পারেন, বাট হচ্ছে আপনার যে ফার্স্ট যে ফেজটা যেটাতে আপনার পার হওয়া লাগবে, সেটা হচ্ছে ভাইভা বোর্ড। বা আপনি আপনি ধরেন অনেক ভালো একটা প্রজেক্ট করছেন, কিন্তু ভাইভা বোর্ডে তো আপনাকে এই টাইপের কোয়েশ্চেন গুলো যদি আপনি আনসার দিতে না পারেন, তাহলে সে তো বুঝবে না যে আপনি আসলে প্রজেক্টটা কি দেখে করছেন, নেট থেকে কপি করছেন, নাকি কোথা থেকে করছেন। সো সে আপনাকে মেইনলি জাজ করবে এই আপনার নলেজটার উপরে, বা ভাইভাতে আপনি নিজেকে কতটা প্রেজেন্ট করতে পারতেছেন। তো এই টুকিটাকি বিষয়গুলো খুবই সিম্পল বিষয়, বা টুকিটাকি বিষয়গুলো আপনারা একটু জানিয়ে নেবেন। খুব বেশি একটা সময় লাগবে না। দেখা যায় যে ওপির বিষয়গুলো সম্পর্কে একটু প্র্যাকটিক্যালি নলেজ নিতে হয়তো বা এক রাত সময় লাগবে, বাট সেটা আপনার লাইফ টাইমের জন্য একটা ইয়ে রাখবে। যেমন একটা আপনারা তো জাভা করে আসছেন ওপিতে, তাই না? স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এক ধরনের ক্লাস যেটার মধ্যে মনে করেন যে এক বা একাধিক মেথড থাকবে, এবং সেই মেথডটাকে আমরা অন্য ক্লাসের সাহায্যে মানে নিজের মতো ভাবে মানে অন্য কিছু করতে পারি। আর হচ্ছে যে ফার্স্টে আজ করছেন যে ইন্টারফেস, স্যার ওপি ইন্টারফেস, সেটা হচ্ছে স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্যার, বাট এটা তো অনেকগুলো ফাংশন যে মেথডগুলো আছে এগুলোকে বোঝায় স্যার। আপনি অনেক কঠিন, স্যার আপনার কথা ঠিক আছে। ইন্টারফেসটা হচ্ছে স্যার যে সবগুলো স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে হোল্ড করবে, আর অ্যাবস্ট্রাক্ট মেথডকে হোল্ড করবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডটা হচ্ছে স্যার যে এটার আসলে স্যার ডিক্লারেশন থাকবে, কিন্তু স্যার কোনো বডি থাকবে না। ডিক্লারেশন থাকবে, কোনো বডি পার্ট থাকবে না, রাইট? হ্যাঁ, জি, স্যার। তানভীর যেটা বলতেছিলেন সেটাও ঠিক আছে, বাট আপনি এক্সপ্লেনেশনে চলে গেছেন। আর হচ্ছে ফজলে রাব্বি যে আনসারটা দিয়েছে সেটা উনি দিলে হচ্ছে ওপির ভাষায় কিন্তু আরো দুইটা টার্ম আছে, অ্যাবস্ট্রাক্ট আর একটা কনক্রিট, তাই না?
কনক্রিট হচ্ছে Yes, একদম sir. ডিটেলসে বলা, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে মানে অ্যাবস্ট্রাক্ট ভিউ কোনটাকে বলে, আমি ধরেন 10 তলা বিল্ডিং থেকে নিচের দিকে তাকাইলাম, একটা গাড়ির দিকে তাকাইলাম, যে ভিউটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভিউ। আর গাড়িটার Yes, sir. মধ্যে যখন গাড়িটাকে যখন আমি অবজারভেশনে নিয়েছি, যে গাড়ির ইয়াটা খুলতেছি, আপনার আপনার গাড়ি, তারপর হচ্ছে এই সবকিছু যখন গাড়িকে যখন অবজার্ভ করতেছি তখন সেটাকে কনক্রিট ভিউ বলে। তো ফজলের রাবের আনসারটা ছিল আপনার অ্যাবস্ট্রাক্ট, সেটা মানে আমি ওরকম একটা আনসার চাচ্ছিলাম, তানভীরের আনসারটা ঠিক আছে। হ্যাঁ, তো বিষয়টা আমি আরেকটা এক্সপ্লেন করি 2 লাইনে। সেটা হচ্ছে কি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট প্রথম বুঝতে হবে যে মানে ইন্টারফেসটা বোঝার জন্য অ্যাবস্ট্রাক্ট মেথডটা বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি? অ্যাবস্ট্রাক্ট মেথডটা কি, যে ধরেন হচ্ছে যে যেটার কোনো ইয়ে নাই, কোনো বডি পার্ট টুকু নাই, জাস্ট ডিক্লারেশন আছে। সো এটা বলে আসলে আপনি ইয়া করতে পারবেন না, আপনারা একটু ভিজুয়ালাইজ করতে পারবেন না, কিন্তু ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবেন। আমি যদি একটা এক্সাম্পল দেই, লাইক হচ্ছে আপনি একটা পার্সন, হ্যাঁ, আপনি একটা পার্সন, সেই পার্সনটা যখন বাসায় থাকতেছেন তখন আপনাকে কি বলা হইতেছে? ছেলে, তাই না? আপনি হচ্ছেন কি বলে সন, তাই না? সন, আমি যদি ছেলে হিসেবে ধরি সন। আপনি এই পার্সনটাই যখন হচ্ছে ভার্সিটিতে যাচ্ছেন তখন কি আর সন থাকতেছেন? না স্যার, তখন স্টুডেন্ট। আপনি এই পার্সনটাই যখন হচ্ছে অফিসে যাচ্ছেন তখন আপনি হয়ে যাচ্ছেন এমপ্লয়ি, তাই না? সো কিন্তু আপনি আপনার মধ্যে আপনার ধরেন আপনি বাসায় আসছেন, আপনার 2টা হাত আছে, কিন্তু যখন হচ্ছে ইয়াতে গেলেন ভার্সিটিতে গেলেন তখন 3টা হাত হয়ে যাবে, বা স্টুডেন্ট হলে 3টা হাত হবে। বিষয়টা কেমন? বিষয়টা কিন্তু তা না। আপনার ক্যারেক্টারিস্টিক্স যেটা ছিল সেটাকে উপের ভাষায় যেটাকে প্রপার্টিজ বলে, সেই প্রপার্টিজ গুলো কিন্তু সেম। অর্থাৎ বাসায় থাকলে যে প্রপার্টিজ, স্টুডেন্ট হিসেবেও সেই প্রপার্টিজ, এমপ্লয়ি হিসেবেও সেই প্রপার্টিজ, বাট আপনার কিছু ফাংশনালিটি চেঞ্জ আসছে, অথবা কিছু মানে এক্সট্রা কিছু ফিচার অ্যাড হয়েছে। লাইক হচ্ছে কি আপনি যখন হচ্ছে বাসায় আছেন তখন আপনি আপনার বাবার ছেলে, যখন ভার্সিটিতে গেলেন তখন স্টুডেন্ট পারপাসে, যে তখন আপনার আপনি যখন ছেলে বা আপনি যখন সন্তান তখন আপনার যে অ্যাক্টিভিটিস গুলা, যে মেথডস গুলা সেগুলা ভিন্নতা আছে। যখন আপনি স্কুল ভার্সিটিতে গেলেন তখন আপনার অ্যাক্টিভিটিস গুলো আরেকটু ভিন্ন, তাই না? সেখানে আপনি কি কার ছেলে বা আপনার বাবাকে, সেটা থেকে যেটা ইম্পর্টেন্ট, সে আপনার সিজিপিএ কেমন, আপনার হচ্ছে কোন কোর্স গুলোতে এনরোল। আপনি যখন এমপ্লয়ি হিসেবে তখন হচ্ছে আপনার আসবে যে আপনি কোন প্রজেক্টে কাজ করতেছেন। এই যে একই বিষয়টা, আপনি একই পার্সনটাকে এক এক সময় এক একটা রূপ দিচ্ছেন। এটা মানে এটাকে অনেক পলিমরফিজমের একটা শব্দ আছে, তাই না? ওপিতে, ওকে, আমরা তো দিয়ে যাচ্ছি না। লাইক ধরুন আপনি একটা ক্লাস তৈরি করলেন, যে ক্লাসটাকে জাস্ট হচ্ছে পার্সন, জাস্ট ডিক্লেয়ার করলেন পার্সন। হ্যাঁ, আপনি একটা পার্সন, এই পার্সনটাকে যখন আরেকটা ক্লাস থেকে, অর্থাৎ বাসার হোম ক্লাস থেকে যখন এক্সটেন্ড করতেছেন, বা এক্সটেন্ড আমি ইমপ্লিমেন্ট বলি, আপনি যখন হোম ক্লাসটা থেকে ইমপ্লিমেন্ট করবেন তখন সে আপনাকে ফিচার দিবে কি? আপনাকে ফিচার দিবে আপনি হচ্ছেন যে একজন সন্তান। হ্যাঁ, এই আপনাকে যখন ইউনিভার্সিটি ক্লাসটা থেকে যখন আপনাকে ইমপ্লিমেন্ট করবে তখন আপনাকে ফিচার দিবে কি? আপনি সিজিপিএ বা আপনার যে ফেসিলিটিস গুলো আছে। আবার আপনাকে যখন এমপ্লয়ি হিসেবে আপনাকে যখন ইমপ্লিমেন্ট করবে তখন আপনার ফিচার গুলো চেঞ্জ। এই যে একই ক্লাসকে আমি পার্সন ক্লাসটাকে আমি চেঞ্জ করতেছি, আমি পার্সন ক্লাসটাকে আমার মতো করে রিকোয়ার্ড অনুযায়ী হচ্ছে চেঞ্জ করতে পারতেছি, কারণ সেটা মানে সেই যে ফিচারটা দিচ্ছে ওপিতে, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে আমার আপনার ইন্টারফেস। অর্থাৎ আমি জাস্ট হচ্ছে পার্সনটাকে ডিক্লেয়ার করে রাখলাম, ইন ফিউচারে আমি সেটাকে মডিফাই করে আমার মতো করে ইউজ করতেছি। একটু কি বোঝা যাইতেছে ইন্টারফেসটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এটা কোডটা যদি আপনারা আরো করেন তাহলে বিষয়গুলো আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে যে না, ইন্টারফেসটা আসলে তো একটু খুবই মজাদার একটা বিষয়। ওকে, আচ্ছা, ইন্টারফেসে আরেকটা যে সুবিধাটা সেটা হচ্ছে কি আপনার যেহেতু অ্যাবস্ট্রাক্ট থাকে, সো সে সহজে কিন্তু করতে পারে না। মানে আপনার ধরেন মেথডটাকে সে জানলো, সে আপনার ধরেন পার্সনের মধ্যে একটা ক্রেডেনশিয়াল, ব্যাংক অ্যাকাউন্ট টাইপের একটা ক্রেডেনশিয়াল আছে। হ্যাঁ, তো কিছু ক্রেডেনশিয়ালস ছিল, এখন কিন্তু সে যখন ওই ক্লাসটাকে যদি সে হ্যাক করে তাহলে সে শুধু দেখবে যে একটা ফাংশনের নাম, সে কিন্তু ওই ফাংশনের ভিতর যে ইয়াগুলো প্রপার্টিজ গুলো আছে অথবা মেথডস গুলো আছে সেগুলো পাবে না, কখনো অ্যাক্সেস পাবে না। কেন পাবে না? কারণ সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটাকে ইন্টারফেসে কেবলমাত্র শুধু নামটাই দেওয়া আছে। তো সেটা কিন্তু আমার ইয়াটাকে আরো সিকিউর করতেছে, প্রজেক্টটাকে আরো সিকিউর করতেছে। ওকে, আমি কোথায় ছিলাম যেন? আচ্ছা, এসআরএস ছিলাম। হ্যাঁ,
তো এসআরএস এ ছিলাম, এসআরএস থেকে প্রজেক্ট স্পেসিফিকেশনে গেছিলাম। তো প্রজেক্ট স্পেসিফিকেশনের একটা ছবি আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন যে একটা প্রজেক্ট স্পেসিফিকেশনটা কেমন হয়। এসআরএসটা যেটা, এসআরএসটা হচ্ছে আপনার সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আপনাদের ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা হবে এসআরএসটা লেখা। আপনারা যে প্রজেক্টটা অবশ্যই আজকেই ফিক্স করবেন যে আপনারা কোন প্রজেক্ট করবেন, এবং সেই প্রজেক্টের মধ্যে এই টাইপের একটা এসআরএস লিখতে হবে। তো এসআরএসটা অবশ্যই ডক ফাইলে লিখবেন, এবং আমি সেটা জমা নিব হার্ড কপিতে। সেটা জমা নিব হার্ড কপিতে। আমার দরকার নেই আপনি মানে একটা পেজে শুধুমাত্র এক পেজে লিখেন, আপনি বোথ সাইডে প্রিন্ট করেন, বোথ সাইডে লিখেন, আমার জন্য বদার না। বাট আমি চাই সেটা আপনাদের একটা প্রিন্ট কপি থাকুক। এই কারণে চাই, কারণ হচ্ছে আপনারা যেন এই টার্মগুলো, যেমন আজকে যেমন এসআরএস শুনলে অনেকে প্রথমবারের মতো শুনতেছি, অথবা হচ্ছে প্রজেক্ট স্পেসিফিকেশন প্রজেক্ট প্রথমবারের মতো শুনতেছি, এই বিষয়টা যেন গ্রাজুয়েশন কমপ্লিটের পরে না হয়। অ্যাটলিস্ট যদি আপনারা নিজেরা কাজটা করেন তাহলে সেই বিষয়টা একদম আননোন লাগবে না, ঠিক আছে? সো এই সেজন্য আপনাদের একটা হার্ড কপি আপনাদের জন্য রাখা। আমি আপনাদেরকে ফাইনালি যখন ফাইনাল পরীক্ষার আগের দিন আমি আপনাদের সবগুলো দিয়ে দিব। আপনাদের যে ইয়েগুলো আছে, যে এসআরএসটা থাকবে সেটা আপনাদেরকে দিয়ে দিব। আমি শুধু অনলাইনেটা রাখবো, কিন্তু তারপর আপনারা, আমি চাই আপনারা সেটা হার্ড কপি প্রিন্ট করাবেন। এই দেখেন আপনাদের এসআরএসটা কেমন হবে। এসআরএসটা করার আগে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আপনাদের টিম গ্রুপটাকে আপনাকে ফিক্স করা লাগবে যে আপনারা কোন প্রজেক্টটা করবেন। আজকে এটার জন্য আপনারা সময় দেওয়া হবে কালকের মধ্যে। কালকের মধ্যে সবাই পারবেন না প্রজেক্টটাকে করে প্রজেক্ট টাইটেলটা ফিক্স করতে? 19 তারিখের মধ্যে। স্যার প্রজেক্ট টেকনোলজি মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করব? যেই কোনো এগুলাতে আমাদের সফটওয়্যার প্রজেক্টে আপনি কোন ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট করতেছেন, অথবা হচ্ছে কিভাবে প্রজেক্ট করতেছেন, প্রজেক্টটা কত বড়, ওই ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে? প্রজেক্ট স্যার কোনো গেমিং স্যার ডেভেলপিং হতে পারে, যেই কোনো কিছুতেই হবে স্যার। আমার যেটা দরকার বা আমাদের সফটওয়্যার প্রজেক্টে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হচ্ছে আপনি এসআরএসটা লিখতে পারতেছেন কিনা, অ্যাজাইল মেথোডোলজিগুলো বুঝতেছেন কিনা, অ্যাজাইল মেথোডোলজিগুলো ইউজ করতেছেন কিনা, এই বিষয়গুলো থিওরিটিক্যাল বিষয়গুলো। বাট আলটিমেটলি প্রজেক্টটা মানে প্রজেক্টের যে কি করতেছেন, অথবা কোন ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন, অথবা হচ্ছে সেটা কি র কোডে করতেছেন কিনা, সেটাতে আমি কোনো বদার হব না। বুঝতে পারছেন স্যার? জি স্যার। ওকে স্যার এই উইকটা টাইম দিলে ভালো হয় স্যার, মানে স্যাটারডে রাত পর্যন্ত। স্যাটারডে দেওয়া যাবে না, থার্সডে আমি সর্বোচ্চ থার্সডে দিতে পারি। হ্যাঁ, থার্সডের মধ্যে হচ্ছে আপনারা করবেন কি, আপনারা প্রজেক্টের হচ্ছে প্রজেক্টটা ফিক্স করবেন, এবং আরেকটা জিনিস ফিক্স করবেন, সেটা হচ্ছে আপনাদের যেই টিম মেম্বারস আছে সবাই, প্রত্যেকটা টিম মেম্বারের হচ্ছে কন্ট্রিবিউশন থাকা লাগবে এই এসআরএস এর মধ্যে। এখানে দেখেন অনেকগুলো চ্যাপ্টার আছে, খেয়াল করছেন? একটু স্যার একটু টাইমটা বেশি দিলে ভালো হয়। আমার একটা ফ্রেন্ডের তো স্যার গ্রুপে আছে, ও স্যার মানে আইএল টেস্ট নিয়ে একটু বিজি আছে, ও মানে পরশুদিন মানে এক্সাম। আমাদের আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? স্যার সুকান্ত। ওকে সুকান্ত, আপনার টিমটার জন্য আমি একটু এক্সট্রা কনসিডারেশন রাখবো, বাট এটা সবার জন্য না। সুকান্ত টিমের একটা প্রবলেম এবং ভ্যালিড একটা প্রবলেম, সো সেটাতে আমার অবশ্যই হচ্ছে করা লাগবে, বাট এটা সবার জন্য না। সবার জন্য যেটা, সেটা হচ্ছে নেক্সট থার্সডের আগে, আপনারা তো সবাই এক্সেল শিট তৈরি করছেন না প্রজেক্ট লিস্টের জন্য? জি স্যার, করা হয়েছে এটা। হ্যাঁ, ওইটাকে আপডেট করবেন। ওইটাকে আপডেট কি করবেন, যে মেম্বারস গুলো আছেন সেই মেম্বার কোন চ্যাপ্টার, মানে প্রত্যেকটা মেম্বারই কোনো না কোনো চ্যাপ্টার লিখতে হবে। লাইক হচ্ছে এখানে চ্যাপ্টার কয়টা আছে টোটাল দেখেন তো, চ্যাপ্টার 2 3 4, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 7। স্যার প্রজেক্টের কোড কি দেওয়া লাগবে স্যার? প্রজেক্টের কোডটা দেয়া লাগবে না, বাট আমার যেটা লাগবে মানে সফটওয়্যার প্রজেক্টে যেটা লাগবে সেটা হচ্ছে এই ডকুমেন্টেশন যে ইয়াগুলা পার্টগুলো আছে এগুলো লাগবে। ওকে স্যার। চ্যাপ্টার 9, এই যে 9টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সো 9টা চ্যাপ্টার থাকবে। স্যার এটা তো স্যার টেলিগ্রামে দিয়ে দিন স্যার। জি স্যার, এটার লিংকটা টেলিগ্রামে দিয়ে দিলে ভালো হয় স্যার। স্যার 9টা চ্যাপ্টার থেকে কি করতে হবে স্যার? সামারি টাইপের কিছু? আমি বলতেছি, আপনারা কোন সেকশন সি তাই না? সি আছে না ডি? সিআরডি স্যার, সিআরডি। আচ্ছা, এখন কি করণীয় সেটা আমি বলি। ফার্স্ট কথা যেটা আপনাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে যে প্রজেক্ট কোনটা করবেন সেটা হচ্ছে করবেন, ফিক্স করবেন। ফিক্স করার পর
যে গ্রুপ মেম্বার আছে, যে এক্সেল শিটের মধ্যে আপনারা যে টিম মেম্বারস গুলাকে ইনক্লুড করছেন, সেই কোন গ্রুপ মেম্বার কোন কোন চ্যাপ্টার গুলা লিখবে, কোন কোন চ্যাপ্টার গুলা লিখবে সেটার লিস্টটা আমাকে কালকের মধ্যে দিতে হবে। কালকের মধ্যে এই কাজটা করতে পারবেন না সবাই? আগামী স্যার কালকের মধ্যে স্যার বুঝতে পারিনি স্যার, চাপ আগে বলেন হয়ে যায় স্যার। স্যার। জাস্ট বুঝতে হচ্ছে পারিনি, স্যার। আপনারা চ্যাপ্টার গুলা কে কোন মানে কোন মেম্বার চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টার গুলা, চ্যাপ্টার 1 আমি হচ্ছে ধরেন হচ্ছে লিখলাম মেম্বার 1 তার আইডি দিয়ে লিখলাম, সে লিখবে চ্যাপ্টার 1 2 3। এই কাজটা করতে আপনাদের 2 দিন সময় লাগবে? না স্যার, চিন্তা করতে হবে না যে স্যার কোন ঠিক আছে, চিন্তা করতে হবে স্যার, এর জন্য আচ্ছা, স্যার ঠিক আছে, আমাদের স্যার এখনো স্যার প্ল্যান করে নি স্যার কোন হ্যাঁ, স্যার। প্রজেক্ট করব আসলে। স্যার, ওকে ঠিক আছে, Kindness, আপনাদের জন্য sir, please. আপনাদেরকে দিলাম, এমনি রিকোয়েস্ট করলে হবে স্যার? ওকে ঠিক আছে, জান 21 তারিখ পর্যন্ত সময় দিলাম, 21 তারিখ যেন সেটা এক্সটেন্ড না হয়, আমি একটু লিখে রাখতেছি। ওকে স্যার। 2 সিআর, সি এর সিআর আর ডি এর সিআর, 2 সিআর হচ্ছে আমাকে থার্সডেতে অবশ্যই মনে করায় দিবেন। আপনাদের কাছ থেকে এটা আমার চেক করার বিষয় ছিল যে আপনারা লিস্টটাকে ওই যে আমাদের এক্সেল শিটটা আছে সেই এক্সেল শিটের মধ্যে আপডেট করছেন কিনা, যে কোন মেম্বার কোন কোন চ্যাপ্টারগুলো লিখবেন। ওকে, এটা বোঝা গেছে। এটা 19 তারিখ 21 তারিখ পর্যন্ত। আর আমাদের এসআরএস এর মধ্যে বলি, এখানে দেখেন অনেক কিছু আছে, তাই না? আপনাকে সবকিছুই আপনার প্রজেক্টে সবকিছু কভার করবে সেটাও কখন মানে সেটা নাও হইতে পারে, বাট আপনারা চেষ্টা করবেন ম্যাক্স জিনিস যেন কভার করে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন ম্যাক্স জিনিসগুলো যেন কভার করে, অর্থাৎ একটা হচ্ছে এসআরএস লেখার জন্য হাতে করে আপনাদের সফটওয়্যার ফিল্ডে হয়ে যায়। সো ম্যাক্স জিনিসগুলো যেন কভার করে। দেন হচ্ছে আরেকটা জিনিস এনশিওর করবেন, সেটা হচ্ছে যে এই যে ইন্ডেক্সিংটা দেখছেন একটা ফরম্যাটে যে লেখা আছে, ইন্ডেক্সিংটা যে প্রথমে হচ্ছে পয়েন্ট সে দেখেন নাম্বারিং করতেছে কিভাবে, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার 1 থেকে 1, দেন পারপাসটাকে 1.1, দেন 1.2। আপনাকে একদম কারেক্টলি লিখতে হবে, সেটাতে কিন্তু আপনারা ইয়া হবে না, পেনিক নেবেন না। আমি কি চাইতেছি আউটপুটটা সেটা কি বুঝতে পারতেছেন? যে আপনারা এই টাইপের ফরম্যাট গুলাতে একটা নোট করতে পারেন, আর এটা যদি কমপ্লিট করতে পারেন আপনাদের ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফাইনাল প্রজেক্টে যে থিসিসটা লিখেন না, এক্স্যাক্টলি এইটাতেই লিখবেন। এটা ধরেন 40-50 পেজের, আর এটা হয়তো বা 3-4 পেজের হবে, ডিফারেন্সটা এতটুকুই, বাট এক্স্যাক্টলি এটাই লেখা লাগবে। থিসিসটা ওয়ান কাইন্ড অফ থিসিসটা এইভাবে হবে। সো এই ইন্ডেক্সিংটা ফলো করবেন এবং চেষ্টা করবেন সবকিছুই অ্যাড হবে তা না, বাট চেষ্টা করবেন ম্যাক্সিমাম জিনিস যেন আপনাদের এই এসআরএস এর মধ্যে থাকে। তো এসআরএস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে বা কোশ্চেন আছে? এসআরএস টা কি বা আমরা কিভাবে লিখবো বা কি হবে না হবে? স্যার এখানে যে চ্যাপ্টার বলা এগুলা কি স্যার? হ্যাঁ, আপনারা যদি এটাকে একটু গো থ্রু করেন না, তাহলে বুঝবেন যে চ্যাপ্টারগুলো আসলে কি, মানে প্রথম চ্যাপ্টারে কি কি, তার মানে চ্যাপ্টারগুলো কিভাবে ডিভাইড করা হয়। লিংকটা শেয়ার করবেন আমাদের সঙ্গে মিটে। হ্যাঁ, তো ইয়েতে দিয়ে দিছি স্যার, টেলিগ্রামে দিয়ে দিছি, সিডিবি সেকশনে দিয়ে দিছি। পানে আপনারা? জি স্যার, গ্রুপে দেওয়া হয়েছে স্যার আমাদের। হ্যাঁ, সিডিবি গ্রুপে দেওয়া হয়েছে। তো এটা জাস্ট হচ্ছে আপনাদের একটা ইয়ার জন্য, মানে কেমন হয় একটা এসআরএস এর ব্যাপারটা, জি স্যার, ডেমো আর কি। ডেমো, হ্যাঁ রাইট, একটা ডেমোর জন্য। এবং এটার মতো করে আপনারা সাজাবেন, একদম গ্রামাটিক্যাল সেম কারেক্ট হওয়া লাগবে, অথবা হচ্ছে ওই বিষয়গুলোতে আপনারা বদার হবেন না, বাট এই বিষয়গুলো বদার করতে গিয়ে আবার আপনারা এই এসআরএসটা যেন ইয়া না হয়, কিছু কন্টেন্ট ছুঁটা না স্যার যায়। আমাদের তো স্যার প্রজেক্ট আর কি ফাইনাল প্রজেক্টটা তো মিডের পরে আর কি সাবমিট করা লাগবে বা আর কি প্রেজেন্ট করা ফাইনাল লাগবে। পরীক্ষার আগের লাস্ট উইক। জি স্যার, জি আর স্যার। এটা কিন্তু এটা এসআরএস টা কিন্তু আমাকে এসআরএস এর ডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, নেক্সট ক্লাসের আগে 25 তারিখের মধ্যে এসআরএস টা। ওকে স্যার। ওকে, এসআরএস এর লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। তো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আপনারা এইগুলাকে সাজায় নেবেন এবং প্রত্যেকটা মেম্বারেরই হচ্ছে সেখানে নিজে থেকে লেখা লাগবে, সে কোন চ্যাপ্টারে লিখছে না লিখছে। আমি টুকটাক হচ্ছে ধরেন আমি যখন ফাইনালি একটা ভাইবা নিব একদম লাস্টলি সেমিস্টারের আগের ফাইনালের লাস্ট উইকে, তখন হচ্ছে আমি ওই এখান থেকে কোয়েশ্চেন করবো আর কি, যে মানে আপনাদেরকে তো আপনাদের প্রোভাইড করা এই জিনিসগুলো তো থাকবে সফট কপি, বা সফট কপি জমা দিবেন, হার্ড কপিটা আমি নিব যখন ফিজিক্যালি ক্লাস হয়। তো তখন হচ্ছে আপনারা মানে যেন আনসার করতে পারেন যে স্যার এই চ্যাপ্টারটা, যে আপনি কোন চ্যাপ্টারটা লিখছেন সেই চ্যাপ্টারের মধ্যে কি কি লিখছেন না লিখছেন সেটা যেন আপনার নলেজে থাকে। বুঝতে পারছেন? স্যার এখানে চ্যাপ্টার বলতে স্যার কোন চ্যাপ্টারটা বোঝানো হচ্ছে স্যার, মানে এই যে প্রজেক্টের? দেখেন আমাদের প্রজেক্ট তো প্রজেক্ট, এই প্রজেক্টটাকে আমরা যখন এসআরএস লিখি তখন সেই প্রজেক্টের যে ডকুমেন্টেশনটা আছে সেই ডকুমেন্টেশনটাকে আমরা বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করি। লাইক চ্যাপ্টার 1 এ ইন্ট্রোডাকশন টাইপ থাকে, হ্যাঁ,
চ্যাপ্টার 2 তে আচ্ছা থাকে জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, লিটারেচার সার্ভেটা থাকে, মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা থাকে হচ্ছে আপনার চ্যাপ্টার 2 জি তে। স্যার, এটা তো আমি নিজের মতো করে মানে এটার মতো হ্যাঁ। করেই আর কি ডেমোটা থাকবে এটাতে এটার মতো, জাস্ট শুধু একটু নিজের মতো করে সাজিয়ে লাগবে। আপনার প্রজেক্টের রিফ্লেকশন থাকবে, আপনার জি প্রজেক্টের স্যার, রিকোয়ারমেন্ট বুঝতে সবকিছু, পারছি। বা কোন এখানে কোন মানে এই চ্যাপ্টার কোন এই যে দেখেন রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে একটা পার্ট আছে যেখানে আপনি বলবেন যে কি কি জিনিস লাগবে, আপনার অ্যাভেলেবিলিটি বা আপনার কি কি লাগবে, সফটওয়্যার কি লাগবে, কোন কি বা আপনার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস কি। তো অনেক কিছুই লাগবে এখানে। আপনার বা সফটওয়্যারের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছেন বা কোন ফ্রেমওয়ার্ক লিখতেছেন, এই সবকিছুর একটা কম্বিনেশন। মানে বিষয়টা এমন যে আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, আপনাকে ধরাই দেবে কি জানেন? আপনাকে এই এসআরএসটাই ধরাই দিবে। আপনাকে এই এসআরএসটা ধরাই দিয়ে বলবে যে তুমি কালকে থেকে কোড করো। তো ওই এসআরএসটা পড়ে আপনাকে বুঝতে হবে প্রজেক্টটা কি, প্রজেক্টে কি মানে কোন প্ল্যাটফর্ম কি করা লাগবে, অথবা সেখানে কি টেকনোলজি ইউজ হবে, অথবা আউটপুটটা কি থাকবে না থাকবে, এভরিথিং এ টু জেড আপনি নলেজ পাবেন এসআরএস স্যার থেকে। এটা আর কি একটা ফুল দিক নির্দেশনার মতো। হ্যাঁ, ফুল দিক নির্দেশনা। এবং হচ্ছে আপনারা যখন ধরেন রিসপার যে সফটওয়্যারটা ডেভেলপ করতেছেন, রিসপার আপনি ধরেন হচ্ছে করবেন, এটাকে অনলাইনে দিবেন। কিছু সফটওয়্যার আছে না যে আমরা অনলাইনে দেওয়ার পর কিছু আছে যে নামগুলো ভুলে গেছি, সেখানে সেল করা যায়, তাই না? সো উই যখন হচ্ছে আপনি যখন সফটওয়্যারটাকে প্রফেশনালি যখন করবেন, সেল করার জন্য নিবেন, তখন আপনাকে এই টাইপের একটা ডকুমেন্টেশন তাদের ইয়াতে রেখে আসতে হবে। আপনি কি স্যার ইনভার্টার কথা বলছেন? হ্যাঁ, ইনভার্টার কথা বলতেছেন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো ওই টাইপের প্ল্যাটফর্ম গুলোতে আপনার সেল করার জন্য আপনাকে এই জিনিসগুলোকে তারা রিকোয়ার্ড করে, মানে করার জন্য। তো যাক, সো এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অলরেডি হয়তো বুঝতে পারছেন যে এসআরএস টা কতটা ইম্পর্টেন্ট। সো আমি চাই 100% না হোক, আপনারা যেন at least হাতে খড়িটা হয় একটা এসআরএস লেখার। স্যার এটা কি পাওয়ার পয়েন্ট স্লাইডে করবো সবাই মিলে স্যার? পাওয়ার পয়েন্টটা কেন আসলো এখানে একটু সেটা ক্লিয়ার তো করেন তো। ওরকমই তো স্যার মনে হচ্ছে আমার কাছে। স্যার আচ্ছা, তাহলে আপনি ধরতে পারেন না হয়তো স্যার বা। চ্যাপ্টার গুলোকে এখানে কিভাবে ভাগ করলো স্যার, এটা বুঝতে পারলাম না। ওই জায়গায় হেডিং দেওয়া আছে, হেডিংটা দেখলে আর ডেমো দেখলে বুঝে যাবে। স্যার আসুন। সারের নেটে প্রবলেম করছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যার, এখানে একজন কোশ্চেন করতেছিলেন বলছিলাম স্যার চ্যাপ্টার গুলোকে কিভাবে এরা এখানে ডিভাইড করছে, মানে আপনি যদি একবার গোত্র করেন স্যার আপনারা, তাহলে বুঝতে পারবেন। মানে আমি আসলে যত কিছু বলি আপনারা পুরোটা পড়লে বুঝে যাবেন যে চ্যাপ্টার গুলো কিভাবে ডিভাইড করছে, অথবা কোন চ্যাপ্টারে কি লিখবেন না লিখবেন, সফটওয়্যার রিকোয়ারমেন্টস কোন চ্যাপ্টারে থাকবে, তারপর হচ্ছে আপনার একটা ইন্টারফেসের এই যে এই সব কিছুই আপনারা একবার যদি পুরোটা পড়েন, তাহলে আসলে একটু বুঝবেন আর কি স্যার। ঠিক আছে স্যার? ওকে স্যার। স্যার ওয়াটারফল মডেলটা এটা তো লাগবে না নাকি? না, এখন আপনি যদি কোনো একটা এখন ওয়াটারফল মডেলটা কি মডেল, এটা আমরা নেক্সট কোনো একটাতে পড়বো। অ্যাজাইল মেথড আছে, কেউ অ্যাজাইল মেথডোলজি ইউজ করে, কেউ ওয়াটারফল মডেল ইউজ করে। সো আপনি আপনার প্রজেক্টে কোনটা ইউজ করতে চাচ্ছেন সেটাও এখানে লিখবেন আর কি। ওকে স্যার, বুঝতে পারছি। লাইক হচ্ছে ওয়াটারফল মডেল আমরা কি করি, ওয়াটারফল মডেলে করি কি যে আমরা একটা রিকোয়ারমেন্ট পাইছি, সেটা কাজ করতে যাই, যখন যদি কোনো একটা নতুন চেঞ্জেস আসে তখন সেই কাজটাকে আবার প্রথম থেকে শুরু করি, সেটা ওয়াটারফল মডেল। আর এজাইল মেথড কি বলে, এজাইল মেথড বলে যে না, এটা তো খুবই টাইম কনজিউমিং এবং হচ্ছে সেটা খুবই কস্টলি। তো তার এজাইল মেথড করে কি যে পুরো প্রজেক্টটাকে ছোট ছোট মডিউলে ভাগ করে নেয়। তো আপনি আসলে কোন অ্যাপ্রোচে প্রজেক্টটা করবেন সেটার ডেসক্রিপশনটা এখানে থাকবে। মানে তারা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে বলতেছে যে তারা প্রজেক্টটাকে ওয়াটারফল মডেলে করবে। লাইক হচ্ছে কোন একটা চেঞ্জেস আসলে একদম প্রথম থেকে তারা আবার রিভার্স করে আসবে, কারেকশন করে আসবে। ওকে, এসআরএস টা গেল, এসআরএস গেল। আর এসআরএস নিয়ে আর কোনো কথা নাই। ওকে, আমরা আমাদের কন্টেন্টে ফিরে আসি। ডেলফি টেকনিকটা অলরেডি আমি আরেকবার বলি। ডেলফি টেকনিকটা হচ্ছে এমন একটা টেকনিক, মানে একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা করে কি কোনো একটা প্রবলেম বা কোনো একটা প্রজেক্ট আমি কিভাবে করব সেটা কোনো একটা এক্সপার্ট প্যানেলের সাথে কনসার্ন হয়ে তাদের সাথে ডিসকাস করে দেন ফাইনালি তারা হচ্ছে প্রজেক্টের আইডিয়াটা বা ইমপ্লিমেন্টেশনের আইডিয়াটা জেনারেট করে। এটাকে বলা হয় ডেলফি টেকনিক। তো ডেলফি টেকনিক যখনই আসবে তখনই আপনারা রিয়েল লাইফ, এখন থেকে যখনই কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম এভাবে কনসাল্ট করবেন। লাইক হচ্ছে যে এখন ধরেন একটা বাসা খোঁজার জন্য আমি কোথায় বাসা নিলে ভালো হয়, আপনি কনসাল্ট করতেছেন কোনো সিনিয়র ভাইয়ের সাথে, তখনও সেটা কিন্তু ডেলফি টেকনিকে আপনি আগাচ্ছেন, তাই না? আপনি এক্সপার্টের সাথে কনসাল্ট করতেছেন। সো এই টাইপের যে কোনো সলিউশন, যে কোনো প্রবলেমের সলিউশন যেটা আপনি এক্সপার্টের সাথে কনসাল্ট করে বের করতেছেন, সেটাকে বলা হয় ডেলফি টেকনিক।
ডেলফি টেকনিকের ক্ষেত্রে একটা মানে মিনি ডেলফি যেটাকে বলা হয় সেটা বলা হয় এস্টিমেট টক এস্টিমেট। এস্টিমেটটা কি? এস্টিমেটটা হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে কিছু কোয়েশ্চেন লাইক হচ্ছে আপনাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আপনারা তো আজকে যে প্রজেক্টটা করবেন বা সিলেক্ট করবেন সেই প্রজেক্টের ক্ষেত্রে প্রথম স্টেপটা কি হবে? সেই প্রথম ইয়াটা হবে যে ফিচারগুলোকে অ্যানালাইসিস করা বা ফিচারগুলোকে ফাইন্ড আউট করা। তো ফিচারগুলোকে ফাইন্ড আউট করার জন্য আপনাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা লাগতেছে। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কাজটা কমপ্লিট হওয়ার পর আপনাকে ফিচারগুলো যেগুলো পাইছেন সেই ফিচারগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটার ফার্স্টে কিছু কোয়েশ্চেন আসবে, তাই না? যে ধরেন একটা আছে মেথড আছে যে আপনার সিজিপিএ ক্যালকুলেট করে, জাস্ট এক্সাম্পল হিসেবে যে সিজিপিএ ক্যালকুলেশন করবেন। তো সিজিপিএ ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করব? একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে, তাই না? সো এই যে কোয়েশ্চেনগুলো তৈরি হচ্ছে সেটাকে বলা হয় এস্টিমেট করা আর কি। আমার কোয়েশ্চেনগুলোকে এস্টিমেট করা, সেই কোয়েশ্চেনগুলোকে আমি টপ করব, আমার যে প্যানেল থাকে এক্সপার্ট প্যানেল থাকে তার সাথে টপ করব, মানে কথা বলবো, তার সাথে কনসার্ন হব, সে কনসার্ন করে দেন হচ্ছে আবার নতুন করে আবার আমি এস্টিমেশনে আসবো। এই যে একটা ইটারেশন যে এস্টিমেট টক এস্টিমেট সেটাকে বলা হইতেছে আমার মিনি ডেলফি। এই একটা ইটারেশনটাকে বলা হচ্ছে আমার মিনি ডেলফি, এটাকে সংক্ষেপে বলা হয় ইটিই। তো এখানে কতগুলো টার্ম আসছে দেখেন, ইটিই টার্ম আসছে, মিনি ডেলফি টার্ম আসছে, দেখেন কি ভিতরে কি বলছে। এই কথাগুলো একটু ইয়া করে বলা আর কি, একটু কঠিন ভাষায় বলা। এই যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে আমার যে কোশ্চেনস গুলো অ্যারাইজ হইতেছে সেটা আমি আমার প্যানেলের মধ্যে দিয়ে দিলাম, সেই প্যানেল থেকে যে ফাইন্ডিংস গুলো পাচ্ছি সেটা হচ্ছে আমি মনিটরিং করলাম, ফিডব্যাক হিসেবে নিলাম, দেন ফাইনালি ওইটার উপর বেস করে আবার আমার ইভ্যালুয়েশনের যে প্যানেল অর্থাৎ আমার যে এক্সপার্ট প্যানেল আছে সেই এক্সপার্ট প্যানেল পাঠিয়ে দিলাম। এই যে এইটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? এন্ড টাইম পর্যন্ত চলতে থাকবে। এই ইটারেশনটা এন্ড টাইম পর্যন্ত চলতে থাকবে এবং মানে সেটা যতক্ষণ না পর্যন্ত আমাকে স্যাটিসফাইড করতেছে, প্রজেক্ট ম্যানেজারকে স্যাটিসফাইড করতেছে, ততক্ষণ পর্যন্ত আমার এই প্যানেল আমার এই ইটারেশনটা চলতে থাকে। ইটারেশনটা কি? ইটারেশন কি? ইটারেশন টার্মটা তো সবাই পরিচিত না? জি স্যার। হ্যাঁ, কোন একটা প্রসেসকে রিপিট করা। রিপিটেড কোন প্রসেসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকে বলা হয়, স্বতন্ত্র পার্টকে বলা হয় ইটারেশন। লাইক হচ্ছে আমি যখন একটা লুপ চালাইতেছিলাম, ধরুন লুপটা আপনার প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড 10 টাইমস। সো প্রত্যেকটা যে মানে প্রত্যেকবার যে মানে একটা স্বতন্ত্র কাজকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এইটাকে বলা হয় একটা ইটারেশন। বুঝতে পারছেন? সো এইখানে ইটারেশনটাকে আমার এই ইটারেশনটা এন্ড টাইম পর্যন্ত চলবে এবং ইটারেশনটা হচ্ছে ইটি ইটারেশনটা, অর্থাৎ এস্টিমেট করবে, টক করবে, এস্টিমেট করবে, এটা চলতে থাকবে এন্ড টাইম পর্যন্ত। যেই কথাবার্তাগুলো আগে কথা বল মানে সিনারিওতে যেটা ছিল এগুলাই কি একটু বই পুস্তকের ভাষায় লেখা না, নাকি হচ্ছে আননোন লাগতেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কোশ্চেনটা হ্যাঁ, বুঝিনি। জি স্যার। কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে আমি তো স্যারের নাম ভুলে গেছি, যে সিইসি না কোন ডিপার্টমেন্টে পড়বে, এটা যে সিনিয়রটা বলছিল স্যারটার নাম কি জানো? আপনাদের মাঝে কে যেন শেয়ার করছিলেন যে সুকান্ত ছিলেন? জি স্যার। কিসে? ওই যে এইচএসসি এর পর কোন সাবজেক্টে আমরা ইয়ে করব, কোন সাবজেক্টে আমাদের অনার্স কমপ্লিট করব, সেই কনফিউশনটা প্রবলেমটা যে ও আচ্ছা, জি স্যার, জি স্যার। ওকে, সুকান্তের যে প্রবলেমটা ছিল সেটাই কি, সেটার যে অ্যাপ্রোচটা সেটাই কি আমাদের এখানে কিছু স্ট্রাকচারড ওয়েতে ডিসক্রাইব করা হচ্ছে না? জি স্যার। ঠিক আছে, দেখেন এখন কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ডেলফি টেকনিকের, কিছু ম্যাথ আপনার ধর্ম আছে। ধর্মটা কি? আমরা অলরেডি দুইটা নিয়ে কথা বলে ফেলছি, যে স্ট্রাকচারড অফ ইনফরমেশন ফ্লো আর একটা রেগুলার ফিডব্যাক। সো আর অ্যানোনিমিটি যেটা, সেটা আমরা এটা নতুন টার্ম, এটা একটু পরে বলতেছি। স্ট্রাকচারড অফ ইনফরমেশন ফ্লো কোনটা? ওটা হচ্ছে কি যে আমরা একটু আগে বলতেছিলাম না যে আমরা ফার্স্টে কিছু কোয়েশ্চেন্স তৈরি হইতেছে আমাদের মাইন্ডে, সেই কোয়েশ্চেন্স গুলাকে আমরা কি করতেছি কি প্যানেলের কাছে পাঠিয়ে দিচ্ছি, এক্সপার্ট প্যানেলে পাঠিয়ে দিচ্ছি। সেই এক্সপার্ট প্যানেল যারা থাকেন তারা হচ্ছে অ্যানালাইসিস করে তাদের যে অপিনিয়নটা আছে, তাদের যে সাজেশনসটা আছে, সেই সাজেশনসটাকে তারা পাঠাইতেছে। এই যে ফ্লোটা, সেই ফ্লোটাকে বলা হয় ইনফরমেশন ফ্লো, স্ট্রাকচার অফ ইনফরমেশন ফ্লো। অর্থাৎ আমরা যে কাজটা ধরেন সুকান্ত যে কাজটা করছিল, যেতে তার মনে কিছু প্রবলেম তৈরি হয়েছিল, কোয়েশ্চেন তৈরি হয়েছিল যে আমি আসলে কোন সাবজেক্টে লেখাপড়া করব, কোয়েশ্চেনটা তৈরি হয়েছে।
দেন সেই কোয়েশ্চেনটাকে সে কি করলো, থ্রো করলো তার যে সিনিয়র ভাই যিনি হচ্ছে অলরেডি তার সে নলেজ রাখে তার কাছে পাঠাইলো। দেন সে তার যে সিনিয়র ভাই ছিল সেই সিনিয়র ভাই হচ্ছে তাকে ফিডব্যাক দিছে। এই যে প্রসেসটা আমরা যেটাকে আমরা আমাদের রিয়েল লাইফে যে কাজটা করি, এই এতটুকু অংশকে বলা হয় ইনফরমেশন ফ্লো, স্ট্রাকচারিং অফ ইনফরমেশন ফ্লো। বুঝা গেছে? তো এই ইনফরমেশন ফ্লো এর মধ্যে মাঝখানে একটা পার্ট আছে, সেই পার্টটা হচ্ছে কি প্যানেল ডিরেক্টরস। একটা প্যানেল ডিরেক্টরস থাকে। তো প্যানেল ডিরেক্টর করে কি যে আমার বা ডেভেলপারদের যে কোয়েশ্চেনস গুলো তৈরি হয় বা জেনারেট হয়, সেই কোয়েশ্চেনস গুলো সবসময় ভ্যালিডই হবে বা রিলিভেন্ট হবে, সেটা কি ট্রু নাকি ইরিলিভেন্ট কোয়েশ্চেনস তৈরি হতে পারে, ইরিলিভেন্ট কোয়েশ্চেনস সে থ্রো করতে পারে যেহেতু সে এক্সপার্ট না, তাই না? জি স্যার। সো ওই কোয়েশ্চেনস গুলাকে আমার ফিল্টার করে যে যেটা ইরিলিভেন্ট না সেই কোয়েশ্চেনস গুলো তো আমার এক্সপার্ট প্যানেলের কাছে পৌঁছানোর কোনো দরকার নাই। সো আমি সেটাকে ফিল্টার করে হইতেছে যে মাঝখানে যদি ফিল্টার করে যদি তাদেরকে দিই, এক্সপার্ট প্যানেলকে দিই, তাহলে এক্সপার্ট প্যানেল মানে ইরিলিভেন্ট কোয়েশ্চেনস নিয়ে তাকে বদার হওয়া লাগতেছে না, সেখানে টাইম বাঁচতেছে। এই এক্সপার্ট প্যানেলের পে কিন্তু অনেক হাই। আপনার যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন কোনো একটা এক্সপার্ট প্যানেল হায়ার করে তাদেরকে কিন্তু অনেক হাই ইয়া করা লাগে। তাদেরকে কি বলা হয় জানেন? পিএমপি। আমাদের যেমন ওয়েব ডেভেলপার্স থাকে, তারপর নেটওয়ার্কিং এর জন্য কেরিয়ার থাকে, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপার্স থাকে। এই টাইপের আরেকটা কেরিয়ার আছে, সেটাকে বলা হয় পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালস। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালসরাই কিন্তু বেরিয়ে এই ধরনের কাজগুলো করে আর কি, বুঝছেন? তো তাদের কিন্তু অনেক হাইলি পেইড, মানে তারা অনেক হাইলি পেইড জবগুলো। তো এই যে আপনার তাদেরকে তো আমার অহেতুক যে কোয়েশ্চেনস গুলো আছে যেগুলা ইরিলেভেন্ট, তাদেরকে দিয়ে তাদের টাইম বা আমাদের ডিসকাশনটাকে লিংকডি করার কোনো দরকার নাই। তো সেই জায়গায় করে কি একটা অপটিমাইজেশন আছে, সেই অপটিমাইজেশনটা কি প্যানেল ডিরেক্টর থাকে, যে প্যানেল ডিরেক্টর করে কি কোয়েশ্চেনস গুলোকে রিসিভ করতেছে আমাদের কন্ট্রিবিউশনস বা পার্টিসিপেন্টস যারা থাকে তাদের কাছ থেকে সেগুলো সে একটা গো থ্রু করে যে কোনগুলো রিলেভেন্ট কোনগুলো ইরিলেভেন্ট। সে দেন যে ইরিলেভেন্ট যে ইয়েগুলো থাকে, কোয়েশ্চেনস গুলো থাকে, সেই কোয়েশ্চেনস গুলোকে সে বাদ দিয়ে রিলেভেন্ট কোয়েশ্চেনস গুলো কেবলমাত্র আমার প্যানেলে পাঠাইতেছে। সো স্ট্রাকচারিং অফ ইনফরমেশন ফ্লো বুঝা গেছে। দেন ফিডব্যাক, রেগুলার ফিডব্যাক কি, যে পার্টিসিপেন্টস যে কোশ্চেনস গুলো থ্রো করতেছে সেই কোশ্চেনস গুলোকে আমার যে সাজেশন আকারে যারা সেন্ড করতেছে আমার প্যানেল, কোন প্যানেল, আমার যে কি প্যানেল যেন বলে, এক্সপার্ট প্যানেল যে পাঠাইতেছে সেই টার্মটাকে বা সেই অংশটাকে বলা হয় রেগুলার ফিডব্যাক। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে অ্যানোনিমিটি অফ দ্য পার্টিসিপেন্টস। এই দুইটা আমাদের রিয়েল লাইফের সাথেই যায়, কিন্তু অ্যানোনিমিটিটা একটু বুঝতে হবে। তো অ্যানোনিমিটি বোঝার জন্য আমাকে দুইটা টার্মের সাথে পরিচিত হওয়া লাগবে, ব্যান্ড ওয়াগন এফেক্ট এবং হ্যালো এফেক্ট। ব্যান্ড ওয়াগন এফেক্টের সাথে আপনারা কি এই শব্দটা শুনছেন, ব্যান্ড ওয়াগন এফেক্ট? অনেক কঠিন শব্দটা, শুনেন নাই, কিন্তু এই কাজটা কিন্তু প্রতিনিয়তই করেন। কিভাবে? আপনারা কি এমন কি বা আমরা কি এমন করি না যে সে করতেছে আমি করতেছি, লাইক এটা এবার কিছু ভিডিও আছে, রিয়েল লাইফ ভিডিও আছে, যে আমাদের মনে হয় হানিফ ফ্লাইওভার থেকে একজন বাইকার হচ্ছে, সে নিচের দিকে তাকাইতেছে, হ্যাঁ, তো সে কি তাকাইতেছে, তার পিছনে যে বাইকারটা আসতেছে সে আইসা তাকে জিজ্ঞেস করছে না জিজ্ঞেস করে কি দেখতেছে, সেও তাকাইতেছে। তো দুইজন মানুষ বাড়ছে, দুইজন মানুষ দেখার পর এরকম করতে করতে প্রায় 4-5 জন হয়ে, এটা একটা রিয়েল লাইফ একটা ইয়ে ছিল, ভিডিও প্র্যাঙ্ক ছিল না, বা এই টাইপের কিছু হয়। কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি একটু ইয়ে করেন যে একটা বাসার উপরের দিকে খুব আগ্রহের সাথে তাকাইতেছেন, আবার নিচের দিকে তাকাচ্ছেন, তো আরেকজন এসে কিন্তু আপনার সাথেও সে তাকাবে, মানে উপরে আসলে কি দেখতেছে, সে কি দেখতেছে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে হয় কি যে আমরা মানে মানুষ যা করতেছে, মানুষ যা করে সেটাই আমরা করি, মানুষ যা করে সেটাই আমরা করি। আর এটার সাইড এফেক্টটা কি সোশ্যাল মিডিয়াতে? রিউমার ছড়ায় যায়, রিউমার ছড়াইতেছে। যেটা রিউমার ছড়ানোর যে প্রথম যেটা, সেটা হচ্ছে ব্যান্ডওয়াগন এফেক্ট। অর্থাৎ আমি আসলে কনসিডার করতেছি না, জাজ করতেছি না করি আমি, মানে সে করতেছে, সে শেয়ার দিচ্ছে, আমিও শেয়ার দিয়ে দিচ্ছি। যেই কাজটা আমরা অন্যের দেখাদেখি করি সেটাকে সাইকোলজিক্যালি বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট। তো আমরা এই কাজটা সচরাচর করি না, যে মানুষ করতেছে তাই আমরা করি। লাইক হচ্ছে অনেক স্টুডেন্ট আপনাদের মধ্যে কেউ আছেন যে আমার ফ্রেন্ড সিইসি তে ভর্তি হয়েছে তাই আমি সিইসি তে ভর্তি হয়েছি? অনেকেই আছেন। এই যে আমরা মানে আমার ফ্রেন্ড সিইসি তে ভর্তি হয়েছে, আমি সেজন্য সিইসি তে ভর্তি হলাম, এটাকেই বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট। তাহলে ব্যান্ডওয়াগন এফেক্টে বোঝা গেছে? জি স্যার।
আর একটা আছে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্টটাকে ইজিলি বুঝবেন যদি আমি একটা কিছুদিন আগের একটা ঘটনা বলি। ই অরেঞ্জ, আপনারা কি বুঝতে পারছেন আসলে আমি কি বুঝাতে চাইছি? ই অরেঞ্জের কাহিনীটা বা ই অরেঞ্জ মাশরাফি। জি স্যার। জি স্যার, তো- জি স্যার, জি স্যার। জি স্যার। ই জি, স্যার। অরেঞ্জে কি হয়েছিল? ই অরেঞ্জে কি হয়েছিল যে আপনার মাশরাফির মতো একজন সেলিব্রিটি পারসন এখানে সে হচ্ছে ইয়ে করতেছে, রিকমেন্ড করতেছে, সো সেটা অবভিয়াসলি ট্রাস্টেড, সো আমি এখানে ইনভেস্ট করতে পারি। আমি এখানে ইনভেস্ট কেন করলাম? কারণ হচ্ছে একজন সেলিব্রিটি এখানে সেই সেলিব্রিটি সেখানে সেটাকে প্রমোট করতেছে, তাই না? আমি যখন কোন একটা সেলিব্রিটিকে ফলো করে যখন কোন একটা কাজ করি, সেলিব্রিটিকে ফলো করে যখন কোন একটা কাজ করি, সেই কাজটাকে বলা হয় হ্যালো এফেক্ট। এখন কিন্তু আমাদের সমাজে এটার কিন্তু রেশ খুব মানে মহামারী আকারে ছড়াই গেছে, যে সেলিব্রিটি গুলাকে আমরা অহেতুক ভাবে এমন ভাবে মানে কাকে যে সেলিব্রিটি বানানো লাগবে সেটাতে আমরা কনসার্ন না হইয়া মানে যাকে তাকে আমরা সেলিব্রিটি বানাই দিই। আমরা কি আশেপাশে কি এমন এমন অনেক সেলিব্রিটি দেখতেছি না যেটা আসলে সেলিব্রিটি তো হওয়ার লাইক কথা। হিরো আলম স্যার। আমরা জি, স্যার। example এ যাবো না, এটা গিবত হয়ে যায়, আমরা ডিরেক্ট কখনো ইয়েতে যাবো না। তো বাট এটা খুব খারাপ, এটা আসলে হওয়া উচিত না, কারণ সেলিব্রিটি আমরা তাকেই মানবো যাকে আমি আমার আদর্শ হিসেবে নিতে পারবো, তাই না? সেলিব্রিটি তো কখনো জি, এমন স্যার। একজন পার্সন হইতে পারে না যাকে আমি ফলো করতে পারবো না, যে আমার লাইফে কোনো ইয়ের ইমপ্যাক্ট ফেলবে না, সে পার্সোনালিটি দিক থেকে হোক কোনো দিক থেকে সে ইমপ্যাক্ট ফেলবে না, তাকে তো আমি উল্টা celebrity- স্যার সমাজকে নষ্ট করবে। সমাজকে নষ্ট করে। আপনারা হয়তোবা হ্যালো এফেক্টের অলরেডি একটা নিউজ কিছুদিন আগে ভাইরাল হয়েছে, যে একটা বাচ্চা ছেলে মেয়ে তার তার আপন মায়ের সম্পর্কে ইয়ে দিচ্ছে, মানে অভিযোগ করতেছে। আপনারা ভিডিওটা দেখছেন? মাটা যে হচ্ছে টিকটক করতেছিল বা জি স্যার। সো এটা আমি আপনাদেরকে কাউকে হার্ট করতেছি না, বাট বিষয়গুলো আমরা যদি এই বিষয়গুলোতে এখন কনসার্ন না হই, তাহলে আগামী 4-5 বছর পর আমাদের জেনারেশনটা আমরা যে জেনারেশন আছি বা আমাদের পরবর্তী যে জেনারেশনটা আছে সেটা খুবই সাফারার হবে। সো এটাতে আমরা একটু কনসার্ন হব যে আমরা আসলে আমাদের কি করণীয়, আমাদের আসলে কি করতে হবে, বা আমরা যদি সোশ্যালি খুব বেশি অ্যাটাচড থাকি, তাহলে আমাদের পরিবারটাকে আমরা খুব বেশি একটা সুন্দর শেপে নিয়ে আসতে পারবো না। এটা বিশ্বাস রাখবেন। আপনারা এখন যেই স্টেজে আছেন সেই স্টেজটা হচ্ছে কি নিজেকে গড়ার একটা স্টেজ, এবং স্কুল কলেজের স্টেজটা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট। কেন জানেন? কারণ হচ্ছে আর 2টা বছর পরেই হচ্ছে, বা এখন থেকেই দেখা যায়, এখন অনেক আছে যে আপনারা দেখা যায় বিয়ে শাদী করবেন বা আপনারা পরিবার গঠন করবেন, তারপর হচ্ছে আপনারা বা 2 বছর পর গ্রাজুয়েশনের পর হচ্ছে পরিবারের দিকে যাবেন। তো আপনার পরিবারটা কেমন হবে তার 100% মানে শতভাগ ডিপেন্ড করতেছে আপনি আর আপনার মানে বাবা মা কেমন, সেটার উপর ডিপেন্ড করতেছে তার পরিবারের মেম্বার্স গুলো কেমন হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি হচ্ছে ফ্রিক থাকি এইসবের উপর বা অহেতুক জিনিসের উপর, তাহলে সেটা কিন্তু আমার জেনারেশনটাকে কিন্তু খুবই মিসগাইডেড করবে। সো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আমি যেটা বলতেছিলাম যে ব্যান্ডওয়াগন এফেক্ট আর হ্যালো এফেক্ট, দুটো এফেক্ট তো আমরা ক্লিয়ার হয়েছি যে আসলে দুটো এফেক্ট কোনটাকে বুঝাইতেছে। ব্যান্ডওয়াগন এফেক্ট হচ্ছে কি পিপল ডু দ্যাটস ওয়াই আই ডু, এটা হচ্ছে আমার ব্যান্ডওয়াগন এফেক্ট। হ্যালো এফেক্ট হচ্ছে কি মানে আই ডু বিকজ মানে সেলিব্রিটি ডু, তো সেলিব্রিটি করতেছে দেখে আমি করতেছি, সেটা যদি হয় তাহলে সেটা হচ্ছে হ্যালো এফেক্ট। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমার প্রজেক্টের ক্ষেত্রে যদি এই টাইপের বিষয় হয়, লাইক হচ্ছে কি যে ধরেন আপনার এই ডেলফি টেকনিকটার জন্য এক্সপার্ট প্যানেলের মধ্যে একজন মেম্বার আছে যে গুগলের ইঞ্জিনিয়ার, তাহলে সে যেই সাজেশনটা দিবে সেটা সে হয়তোবা মানে আমরা হয়তোবা বুঝতেছি, অনেকেই বুঝতেছি যে এটা আসলে উচিত না, বা এটা হয়তোবা ইমপ্লিমেন্ট হবে না বা এটা কাজ করবে না প্রপারলি, কিন্তু তারপরেও এই যে আমরা হ্যালো এফেক্টের কারণে সে একজন গুগলের ইঞ্জিনিয়ার, তো আমি যদি সেই জিনিসটাকে যদি সামহাও যদি তাকে ইয়া না করি, অ্যানোনিমাস না রাখি, তার আইডেন্টিফিকেশনটা যদি অ্যানোনিমাস না রাখি, অ্যানোনিমাস তো বুঝছেন অ্যানোনিমাস কোনটাকে বুঝাইতেছে বা বলতেছে, অ্যানোনিমাস কি আইডেন্টিফিকেশনটাকে হাইড করা, গোপন রাখেন, যে গোপন রাখা, রাইট, মানে সে পার্সনটা আসলে কে সেটাকে হাইড করাটাই হচ্ছে অ্যানোনিমাস, আর এই ইয়াটাকে বলা হয় অ্যানোনিমিটি। তো ওই অ্যানোনিমিটিটা যদি আমার এই এক্সপার্ট প্যানেলের ক্ষেত্রে যদি হাইড না করা হয়, না রাখা হয়, অথবা হচ্ছে যদি আমার যে পার্টিসিপেন্টস যারা থাকবে তাদের ক্ষেত্রে যদি সেটাকে অ্যানোনিমিটিটা যদি মেনটেন করা না হয়, তাহলে কি হয় যে ধরেন একজন জুনিয়র ডেভেলপার একটা সাজেশন ইয়ে করলো, কোয়েশ্চেন্স করলো,
কোয়েশ্চেন করলো, তখন এক্সপার্ট প্যানেল বা যে থাকবে, ডিরেক্টর থাকবে, সে বলবে যে আরে সে জুনিয়র, সে আর কি 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 কোয়েশ্চেন করবে, তো তার কোয়েশ্চেন গুলাকে ততটা এমফাসাইজ নাও করা হইতে পারে, তাই না? সো এই বিষয়গুলো অর্থাৎ ব্যান্ডওয়াগন এফেক্ট এবং হ্যালো এফেক্টটাকে যদি আমরা করতে চাই, বাদ দিতে চাই বা অপটিমাইজ করতে চাই, তাহলে আমাকে অ্যানোনিমিটিটাকে এনশিওর করা লাগবে আমার কিসের ক্ষেত্রে, ডেলফি টেকনিকের ক্ষেত্রে। সো এই তিনটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স কিসের, ডেলফি টেকনিকের। একটা হচ্ছে স্ট্রাকচারিং অফ ইনফরমেশন ফ্লো, রেগুলার ফিডব্যাক এবং হচ্ছে অ্যানোনিমিটি। অ্যাপ্লিকেশনসটা প্রথম মানে এই ডেলফি টেকনিকটা প্রথম অ্যাপ্লাই করা হয়েছিল আমাদের এই সিইসি প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু এখন সেটা শুধুমাত্র যে সিইসির ক্ষেত্রে ইউজ হয় তা না, পাবলিক পলিসি ইস্যুস লাইক হচ্ছে যে কিছুদিন আগে মানে আমাদের ভ্যাটের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে ভ্যাটটা কতটা যুক্তিসঙ্গত আমাদের আমাদের হচ্ছে ইয়ের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, এই টাইপের যখন সার্ভে টাইপ থেকে, তখন আসলে অ্যানোনিমিটিটাকে মেনটেন করে বা ডেলফি টেকনিকটা হচ্ছে আমার একটা প্রপার একটা সলিউশন, বা আমরা এক্সপার্টের সাথে কনসার্ন হয়ে সেটা নিয়ে কথা বলতে পারি। সো এখন কিন্তু শুধুমাত্র যে আমার সিইসি এর প্রজেক্টের ক্ষেত্রে ডেলফি টেকনিকটা ইউজ হয় তা না, এখন সেটা ইকোনমিক্স এর ক্ষেত্রে, হেলথ, এডুকেশন অনেক ক্ষেত্রেই সেটা আমার ইউজ হয়ে থাকে। দেন হচ্ছে কোন কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সেটা একটু পড়লে বুঝবেন যে আমাদের যেই প্রজেক্টের ক্ষেত্রে অথবা যে প্রবলেমের ক্ষেত্রে ক্লিয়ার কাট রেজুলেশন নাই, সলিউশন নাই, লাইক যেটাকে আমরা ডিসকাস করে আমাদেরকে সলিউশনটা বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমার কি ডেলফি টেকনিকটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি আমি টাইম এবং কস্টের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট মানে সচেতন থাকি যে আমি চাচ্ছি না যে খুব বেশি একটা টাইমকে এক্সপেন্ড করতে, তাহলে বিষয়টা কি যে আমাদের একটা সময় মানে 2018-19 সালের দিকে একটা প্রজেক্ট, স্কুল ম্যানেজমেন্টের একটা প্রজেক্টের ক্ষেত্রে হয়েছিল যে টিচারের যে স্যালারি দিবে, তো ওই টিচার স্যালারি দিতে গিয়ে দেখা গেছে যে কিছু একটা ছোট একটা চেঞ্জ করা লাগছে। তো সেই ছোট চেঞ্জের ক্ষেত্রে পুরো প্রজেক্টের আবার স্ট্রাকচার চেঞ্জ করে আসা লাগছিল। সো সেটা কি আমার জন্য খুবই টাইম কনজিউমিং, এবং সেটা তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার টাইমকে ডাবল করে দিচ্ছে, ডাবল কি ট্রিপলও করে দেয়, তাই না? তো এই বিষয়গুলোকে যদি এড়ানো যায়, তাহলে আমাকে প্রথমেই শিওর থাকা লাগবে যে আমাকে মানে প্রজেক্টের কাজ আজকে শুরু করতেছি, আজকে শুরু করার আগে জানতে হবে যে আমার কি কি ফিচার আছে, সেই ফিচারগুলো আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, কি কি কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। সো এটা একটু দেখে নেবেন যে কি কি ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। দেন হচ্ছে হাউ টু ইউজ, এটা অলরেডি আমরা ডিসকাস করা আছে যে প্রবলেমটাকে ডিফাইন করতে হবে। যেমন আমাদের প্রবলেমটা যদি এখন রিসবাতের প্রবলেমটা বলি, রিসবাত যে প্রবলেমটাকে ডিফাইন করলো সেটা কি, যে সে হচ্ছে ওই সলিউশনটা পাচ্ছিল না এপিআই এর ক্ষেত্রে, ঠিক না? রিসবাত তার হচ্ছে সেটা প্রবলেম। সো সেই প্রবলেমের জন্য সলিউশন হিসেবে কি নিচ্ছিল, সেই প্রবলেমটাকে দিচ্ছিল ওই যে ডিসকাশন বোর্ড আছে যেটা ফোরামে দিচ্ছে, সো তাদেরকে দিচ্ছে। দেখেন সেকেন্ড অলরেডি কিন্তু আমাদের রিসবাত কিন্তু তার প্রবলেমের সেকেন্ড স্টেপ মানে ডেলফি টেকনিকের সেকেন্ড স্টেপটা করে ফেলছে, আপনার ডান করে ফেলছে, থার্ডটাও ডান করে ফেলছে, তাদের থেকে রেসপন্স পাইছে, যে রেসপন্সটা কি, যে তাদের এপিআই গত সমস্যা আছে, তাই না? সো এটা যেহেতু রিসবাত একা প্রবলেমটা করতেছে, সেজন্য এখানে স্টেপ মাত্র 3টা। কিন্তু সেটা যদি প্রজেক্টের ক্ষেত্রে হইতো, তাহলে প্রজেক্টের বা আপনাদের ক্ষেত্রে হইলে কি হইতো, সেক্ষেত্রে মাল্টিপল মেম্বার্স থাকতো। সো সেই প্রবলেমগুলোকে আমাদের সবার কাছে ফাইন্ডিংসটাকে শেয়ার করা হইতেছে, এবং ফাইনালি সেটাকে রিপিট করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমি স্যাটিসফাইড আনসার পাচ্ছি। লাইক হচ্ছে ধরেন রিসবাতের ক্ষেত্রে হলো কি, যে সে যে আনসারটা পাইছে, রেসপন্স পাইলো, 3 নাম্বার স্টেপে আসার পর যে রেসপন্সটা পাইছে সে স্যাটিসফাইড না, তখন সে আবার কি করবে, সে আবার প্রথম থেকে করলো, যে প্রবলেমটাকে আবার শেয়ার করতেছে অন্য ফোরামে অথবা হচ্ছে অন্য এক্সপার্ট প্যানেলে। সো আলটিমেটলি রিসার্চ দেখেন তো, আপনি যে কাজটা করছেন হয়তোবা সেটা সচরাচর আমাদের হিউম্যান থেকে চলে আসছে, কিন্তু এই যে টেকনিকটা আমরা অ্যাপ্রোচটাকে আমরা আমাদের রিয়েল লাইফে ড্রাইভ করি, সেই অ্যাপ্রোচটাকেই বই পুস্তকের ভাষায় বলা হয় ডেলফি টেকনিক। বুঝতে পারছি। ওকে, অ্যাডভান্টেজ গুলো দেখেন, যে অ্যাডভান্টেজ গুলো তো যে আমাদের এখানে লার্জ নাম্বার অফ পিপল পার্টিসিপেন্টস হইতে পারে, এবং ফোকাস থেকে আইডিয়া মানে ইন্ডিভিজুয়াল কি বলতেছে সেটার উপরে, সে ফোকাস থাকে আইডিয়ার উপরে, মানে আমরা আসলে ইন্ডিভিজুয়াল যে আর অ্যানোনিমিটিটার যেহেতু আমরা এখানে মেইনটেইন করতেছি, সো কন্ট্রিবিউশনটা হয় কি আপনার সেফ অ্যাক্টিভিটি হয়। অ্যাডভান্টেজ গুলো, লিমিটেশনসটা কি, ডাটা মানে এটার প্রথম এবং সবচেয়ে খারাপ যে লিমিটেশনসটা সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। যে ধরেন একটা বড় প্রজেক্টের জন্য ইটিই যে আমাদের স্টেপটা ছিল, আমরা যে ফিডব্যাকটা পাইলাম, রেগুলার ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপর একটা অ্যানালাইসিস চালাইতে হয় না, সার্ভেটার উপর একটা অ্যানালাইসিস চালাইতে হয় না, সেটা খুব বেশি হচ্ছে আপনার কস্টলি আর কি। সো এই বিষয়, এই হচ্ছে আমার টোটাল ওভারঅল ডেলফি টেকনিক। সো ডেলফি টেকনিকটা কি আমাদের রিয়েল লাইফের সাথে কি অ্যালাইনড হয় ডেলফি টেকনিকটা? জি স্যার, কিছুটা। সো আজকের ডেলফি টেকনিকের চ্যাপ্টারটা বুঝতে পারছেন, অলরেডি আপনারা দিয়ে ফেলছেন।
অ্যাটেন্ডেন্স দিয়ে বসে মানে কি সবাই কি ইয়ে হয়ে গেছেন নাকি, বোর হয়ে গেছেন নাকি? অ্যাকচুয়ালি স্যার আমাদের ক্লাস একটা ক্লাস হয়েছে স্যার কেবলমাত্র আচ্ছা এখনই আচ্ছা। না আমার আমার আর চ্যাপ্টার 1 মিনিট কমপ্লিট হয়ে আছে গেছে। স্যার। হ্যাঁ আমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। কার কোন কোশ্চেন আছে যে ডেলফি টেকনিক নিয়ে? ওকে, কার কোনো কোশ্চেন নাই? আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আর আপনারা এসএলএস এর লেখার কাজটা শুরু করে দিবেন। আর ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, এখানে অ্যাটেন্ডেন্সটা দেন। আর আমি আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ সবগুলা রেকর্ডিংস ভিএলসিতে আপডেট করে দেব ইনশাআল্লাহ, যাতে কোনো হবে না। থ্যাংক স্যার ভিডিওটা খুব ঠিক ভালো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।